পরিচিত হয়ে একটু আপনার সঙ্গে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোসাম্মদ তহুজা আক্তার। মোসাম্মদ তহুজা আক্তার। তহুজা, আমাদের অনুষ্ঠানটা শুনেছেন আপনি কখনো? জি। কতদিন যাবত শুনছেন? 2 বছর। কোথা থেকে শোনেন আপনি? আমি ঢাকা ছিলাম, সাভার। ওখান থেকে আপনি শুনেছেন? জি। এখন কোথায় আছেন? এখন আমি নীলফামারীতে। নীলফামারীতে আছেন। আপনার বর্তমান বয়স কত আনুমানিক? 22 বছর। 22 বছর। 23 বছর চলতেছে। 23 বছর চলছে। ঠিক আছে, 23 বছরের তহুজা আজকে তার জীবনের গল্প এখানে বলতে এসছে। চলুন আমরা শুনি তার কি জীবনের গল্প। শুরু করুন। আপনি যেহেতু হ্যালো 8920 শোনেন, আপনি তো জানেন কিভাবে মানুষ জীবনের গল্প এখানে এসে বলে। আপনি আপনার মতো করে বলুন। আমার যখন বয়স 11 বছর ছিল, তখন আমার বাবা মা 11 বছর সময় আমাকে বিয়ে দেয়। তখন আমি বিয়েতে রাজি হই না। তখন আমার বাবা অনেক গরিব থাকে। বাবা মা বলে যে এখন যদি বিয়ে না দিতে পারি পরে যৌতুক অনেক টাকা হবে। 11 বছর বয়সে চিন্তা করেন, কয় ভাই বোন ছিলেন আপনারা? 3 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা। আমি ছোট থেকে আমার নানার বাড়িতে মানুষ হয়েছি। নানা মারা গেছে, নানি মারা গেছে, পরে আমার বাড়িতে আসি। লেখাপড়া হয় না আমার জীবনে। তারপর গ্রামের ডাক স্কুল ছিল, সেখানে 5 পর্যন্ত করছি। তারপর ক্লাস 6-এ উঠবো, বাবা বই নিয়ে দেয় না এবং টাকা পয়সা নাই আমাদের, তখন আর লেখাপড়া করা হয় না। বড় বোন মানুষের বাড়িতে ছিল, কাজ করছিল রংপুরে। তারপর বড় বোনকে বাবা বিয়ে দেয়। তখন আমি 11 বছর বয়সে আমাকে বিয়ের কথা বলে, আমি বিয়েতে রাজি হই না। তখন আমি বুঝি যে বিয়ে বিষয়টা বুঝি। পরে বাবা আমার মাকে বলে যে তোমার মেয়ে যদি বিয়ে না বসে তাহলে তোমাকে আমি ডিভোর্স করব। পরে গ্রামের লোকজন, মা অনেক কান্দাকাটি করে। করার পরে আমি বিয়েতে রাজি হই। আমার ভাই ঠাকুরগাঁতে মাদ্রাসা পড়ে। বাবা মা আমাদেরকে লেখাপড়া করে না, কিন্তু ভাইকে লেখাপড়া করায়। আপনাদের কেন করে না? আমরা মেয়ে বাচ্চা, আমাদেরকে বিয়ে দেবে, আমরা যে কোনো ভাবে করি খেতে পারবো। আপনাদের কি সামর্থ্য ছিল না আপনার বাবা মার আপনাদেরকে পড়ানোর? সামর্থ্য ছিল, কিন্তু কম বেশি না। আর ছেলে চাকরি করবে, বাবাকে ভবিষ্যৎ পড়বে, আমরা তো বিয়ে বসবো, বিভিন্ন জায়গায় করি খাবো, এরকম বাবা মা চিন্তা করতো। আচ্ছা আচ্ছা। পরে আমার ভাইও আসে, আমাকে অনেক মাইরডাং করে। পরে আমি এক পর্যায়ে বিয়েতে রাজি হয়ে যাই। তখন 2003 সালে আমার বিয়ে হয়। ছেলের বাড়িতে, আমাদের গ্রাম অঞ্চলে নিয়ম হলো যে একটা মেয়ের সাথে 2 থেকে 3 বার সাথে লোক যায়। আমার সাথে 2 বার লোক গেছে। 2 বারের সময় আমি যে দেখি যে ছেলেটা আমাকে নিয়ে আলাদা পরিবারে থাকবে বা আলাদা সংসার করে আমাকে নিয়ে খাবে। ওকে ওকে। তারপর আমি এটা বুঝতে পারি। তৃতীয়বারে আমি আমার মাকে বলি, আমার শ্বশুর নিতে আসে ওখান থেকে। পরে আমার মাকে বলি, মা আমার এটাই শেষ যাওয়া। আমাকে একটু বিষয়টা একটু পরিষ্কার করেন, আমি ঠিক বুঝতে পারছি না যে এই 2 থেকে 3 বার যাওয়া মানে আসলে কি, আর যার সঙ্গে আপনার বিয়ে হলো সেই বা কে, তার সঙ্গে সে আপনাকে দেখতে আসলো না, হুটাট করে কি বিয়ে হয়ে গেল? আমি পুরো বিষয়টা একটু পরিষ্কার হতে চাচ্ছি, বলুন। বিয়ে হওয়ার পরে আর কি ছেলের বাড়িতে প্রথম যাই। প্রথম আর কি বউ উঠাই নিয়ে যায়, যে সে সময় যাই। পরে ও একবার যাই, মানে 1 দিন করে গেলে 3 দিন করে ছিলাম, থাকার পর চলে আসে, আবার 3 দিন পর নিয়ে যায়। 3 দিন থাকার পরে আবার নিয়ে আসে। এটা নিয়ম আর কি, তাই তো? এটা আমাদের গ্রামের নিয়ম। আচ্ছা আচ্ছা, বলুন তারপর। পরে আমার বাবা মা, শ্বশুর যখন আসে, আসার পর শুনলো যে এরকম, আমার মার সাথে বলতেছি, তখন আমার শ্বশুর আসি বললো যে বিয়ে নিয়ে কি বলে মেয়ে। তো আমার মা বললো না, অন্য কথা বলে। তারপর ছেলের বাড়িতে আমি যাই। যাওয়ার পরে যে ছেলে আলাদা ঘর উঠাইছি, তখন আমি একবারে শিয়ান হই নাই, বা ও ছেলের ভাবিরা বলে তুমি আজকের থেকে ওই ঘরে থাকবা। আমি বুঝতে পারি ওই দিন ছেলের ঘর ঘেরা করতেছে চাটি দিয়ে। পরে আমি, ছেলের চাচা বেগুন আবাদ করে, তা বেগুন বাড়িটা অনেক দূরে। তা আমার ছেলের চাচি হচ্ছে আমার, মানে ওনার বয়স আমার বয়স স্বাভাবিক একরকম, আমাকে খুবই আদর করে ওই চাচিটা। তা চাচির কাছে আমি সবকিছুই বলি। 2 বার গেছি, 2 বারে বলি। আর যে বাড়িতে আমাকে বিয়ে দিচ্ছে ওই বাড়িতে আমার শাশুড়ির ছিল 4 ছেলে 2 মেয়ে, একজনকারও বিয়ে হয় নাই, ছোট ছোট বাচ্চা। ওই ছেলেটাই ছিল বড়। ওই বেগুন বাড়িতে আমি যাই, মানে আমি দেখি আমার চাচা শ্বশুর এন্ডেল দিয়ে গেছে। তো আমি এবার ওখান থেকে ঢালি নেই। ঢালি নিয়ে আসার সময় আমার চাচি শাশুর যে পিছনে থাকে, আমি আর বলতে পারি না। পরে আমি ওটা ঢালি নিয়ে আসি। আমার শ্বশুর বাড়িতে পিছন দিকে পলপুজ ছিল, ওখানে রাখি। তা আমার চাচি শাশুর দেখিয়ে পিছ দিকে দিয়ে যায়। যাওয়ার পর আমাকে ডাক দিয়ে নিয়ে আসে, ভাত খাওয়ায়। ভাত টাত খাওয়াই, বলে যে বলো তো তোমার কি হয়েছে। তা আমি কিছু বলি না। তারপর অনেকবার বললো যে আমি যদি তোমার মা হই তুমি আমাকে বলবা না। তারপর আমি বললাম যে চাচি, মানে আমি ফ্রি ভাবে বলছিলাম যে চাচি মানে আসলে জিনিসটা প্রকাশ করবে না। পরে চাচিকে বলি, চাচি আমার বাবা মা এভাবে আমাকে অনেক মাইরডাং করিয়ে আমাকে বিয়ে দিচ্ছে, আমি এখানে বিয়ে বসতে চাই নাই, আমাকে এভাবে মাইরডাং করে বিয়ে দিছিল। তা যখন আমার বাবা মা আমাকে ওখানে বিয়ে দিছে, সেই সময় 35,000 টাকা যৌতুক দিছিল, একদম ক্যাশ বুঝি। মানে জমি দিছিল আর 2টা গরু দিছিল, 16,000 টাকাতে 2টা গরু দিছিল। তা ওই ছেলে টাকা পয়সা সবকিছু নষ্ট করছে, গরু 2টা নষ্ট করে নাই। পরে ছেলেটা যখন আমার চাষির সাথে এরকম কথাবার্তা বলছি, পরে শুনতে পারে ওই ছেলের মা আসি। পরে ছেলেকে বলে, ছেলে ওনার হাট বাজার হচ্ছে কইমারি বলে, ওখানে গরু 2টা নিয়ে গেছে বেচবে। পরে আমার চাচি শাশুড়ি চাচা শাশুকে বলে, যেটা শ্বশুরকে বলে। পরে ওরা যা বাজার থেকে গরু নিয়ে আসে, যে মেয়েটা তো নিয়ে সংসার করে খাবে না, আবার মেয়েটার গরু বিক্রি করবা কেন। আচ্ছা।
পরে গরু নিয়ে আসে, আসার পর আমি আমার শাশুড়ি শাশুড়ি সবাইকে বলে যে মেয়ে এরকম জমির থেকে এন্ডিল নিয়ে আসছে, খেয়ে মারা যাবে। মানে আপনি তখন এইগুলো খেয়ে মরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমি খেয়ে মরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। কেন কেন করছেন? আমি তো ওই ছেলেকে নিয়ে সংসার করব না। কেন আপনি তাহলে বিয়ে বসলেন কেন? যে আমার বাবা আবার ফার্স্ট টাঙ্গিয়ে ছিল, সে আমার মাকে ডিভোর্স করে, এদিকে আমার মা সংসার নষ্ট হয়ে যায়। ভাই আপনাকে পেটাচ্ছে? আর এক পর্যায়ে আমার বাবা আমাকে না বলিয়ে, আমি না জানা সত্যতে আমার বাবা ওই ছেলের বাড়িতে টাকা পয়সা দিয়ে আসে। তখন এগুলো চিন্তা করি আমি বিয়ে রাজি হয়েছিলাম। পরে আমার শাশুড়ি শাশুড়ি যখন সবাইকে বলে, সবাই জানতে পারে, জানার পর আমার গার্জিয়ান পক্ষকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে আপনারা মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, আপনাদের মেয়ে থাকবে না। তখন আমার বাবা যায়, আমার খালু ছিল বিয়েতে, খালু যায়, আমাকে জিজ্ঞাসা করে তুমি কি থাকবা না? আমি বলছি না, আমি থাকবো না। প্রয়োজন হলে আমার বাবা যদি আমাকে কখনো বিয়ে না দেয়, আমি বিয়ে বসবো না, তবু আমি এখানে থাকবো না। পরে আমার বাবা কাজী নিয়ে আসে, নিয়ে আসি আমাকে দিয়ে ওই ছেলেকে দিয়ে ডিভোর্স করায়। আমি ডিভোর্স দিয়ে দিই ছেলেটাকে। কয়দিন পরে বিয়ের? বিয়ে 3 মাস পরে। বিয়ের 3 মাস পরে আপনি ডিভোর্স দিয়ে দিলেন? আচ্ছা। ছেলে পক্ষ থেকে আমাদেরকে কিছু দেয় নাই, ছেলের যে চাচা ছিল উনি গরু দুটো আমাদেরকে ব্যাগ দেয়। পরে আমি বাড়িতে চলে আসি। আমার বাবা কুমিল্লায় কাজ করে, কৃষি কাজ করার জন্য যায়। কৃষি কাজ করা যায়, আমাদের এমনি জায়গা জমিন ছিল, কিন্তু জায়গা জমিনের এত দাম ছিল না তখন। বিয়ের পর আমি যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার বাবা মা আমার সাথে অনেক অন্যায় অত্যাচার শুরু করে দেয়। বলে যে এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিলাম, ওখানে থাকলি না, এখন তোমাকে আমি বিয়ে দেবো না। তা আমি বলি যে না, বিয়ে না দিলে না দাও, আমার সমস্যা নাই। এক পর্যায়ে আমার বাবা কুমিল্লায় কাজে যায়। তা আমার বাবার মা ফ্যামিলিতে ওরা সংসার করতো এভাবে, মানে কাক থেকে কে বড় হইতে পারে, মানে ঝগড়াঝাটি লেগে থাকতো। ঝগড়াঝাটি লেগে থাকতো। আমার নানার বাড়িতে অর্থ সম্পদ আছে, আমার মা চিন্তা করে যে মানে ওর স্বামীর চেয়ে আমার মা আর কি বড় হতে চায় অর্থ সম্পদ দিক দিয়ে, বাবার বাড়ি থেকে নেয়, আবার স্বামীর বাড়িটা বাবার বাড়িতে নেয়, এভাবে করতো। করার পর আমার বাবাও যদি 1 শতক মাটি কেনে, আমার মাও 1 শতক জমি কেনে, এরকম। পরে আমার বাবা কুমিল্লা যায়, বাড়ির সংসার দিয়ে চলে না, মোটামুটি চলে, কিন্তু কুমিল্লা যায় টাকা নিয়ে আসলে জমি কেনে, ওই টাকাটা দিয়ে জমি কেনে। তারপর আমাদের খুবই অভাব, মানে অভাব বলতে যে আমার বাবা আমাদেরকে অভাব সৃষ্টি করে, মানে জমি জায়গা যা থাকে আবাদ করলে হয় খাওয়া দাওয়া, কিন্তু জমির প্রতি আমার বাবা নেশাটা থাকে বেশি। পরে আমার বাবা কুমিল্লা যায়, এক পর্যায়ে মা বাড়িতে থাকে। বাবা আমাদেরকে খাবার হিসাব করে দেয়া যায়, চাউল ডাউল, মানে আমার মা সবসময় টানাটানি করে আমার নানার বাড়িতে, তো হিসাব করে আমার বাবা চলে যায়। যাওয়ার পর আমার মা আমাকে 3 দিন ভাত রান্না করে আমার মা খায়, আমার ছোট বোনকে নিয়ে খায়, আমাকে দেয় না। এভাবে আমি 2 দিন না খাওয়া। 3 দিনের দিন আমার পাশের বাড়িতে দাদি ছিল, দাদিকে যে বলছিলাম, দাদি আমি আজকে 3 দিন থেকে না খাওয়া, আমার মা ভাত রান্না করে খাইলো এই মাত্র, আর আমাকে ভাত দিল না। পরে দাদি বলে তুই নিয়ে খাইতে পারিস না? এমন না, যে ভাত রান্না করছে মা খেয়ে শেষ করছে। তারপর আমার বাবা এক দোকানে কাজ করতো আমাদের গ্রামে, পেটের ক্ষুধা সহ্য করতে না পেয়ে ওই গ্রামের ওই লোকের বাড়িতে যাই, যে আমি বলছি যে ওনার ব্যবসা ছিল চানাচুর বিক্রি করে, চানাচুর বাড়িতে মেল তৈরি করে। পরে আমি বলছি চাচা আপনার বাড়িতে আমি থাকবো, বলছে ঠিক আছে থাকো। পরে ওই চাচার বাড়িতে যে আমি 3 দিন থাকার পর আমার বাবা কুমিল্লা থেকে ফিরে আসে। কুমিল্লা থেকে ফিরে আসার পর আমার বাবা আমার ভাই আসে ওনার বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তখন আমি শিয়ান হয়ে গেছি, আমাকে নিয়ে যায় আমার বাবা, মানে নিজেই আর কি বলে যে আমার হয়তো বা কারোর সাথে সম্পর্ক, হ্যাঁ, এর জন্য আগের স্বামীর বাড়িতে থাকি নাই, মানে এগুলো আমার বাবা আমাকে বলতেছে যে কার সাথে সম্পর্ক, আমাকে স্বীকার হইতে বলতেছে, কিন্তু আমার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আর সম্পর্ক কি জিনিস আমি করিও না এবং বুঝিও না ওই টাইপটা। পরে আমার বাবা আমাকে ওই বাড়িতে গেছিলাম বিধায় আমার বাবা আমাকে অনেক মাইডাং করে, মাইডাং এরকম করে আমাকে, আমার এলাকার সবাই জানে, মানে 3-4 এলাকা পর্যন্ত জানে। আমার বাবা আমাকে একদিন মাইর শুরু করে দিছে, আমার হাত পা বেঁধে, পিছনে হাত পা বেঁধে আমাকে মাইর শুরু করে দিছে। 3 দিন পর্যন্ত আমাকে শুধু মারছে, আর আমার শরীরে কাঁচা বাঁশের শিপটি দিয়ে মারছে, প্রতিটা দাগ এখনো আছে, প্রতিটা মারে আমার শরীর থেকে ফাটে গেছে, ব্লাড বাইর হয়েছে, আর হাত বাঁধি রাখছে, হাত দিয়ে ব্লাড যাচ্ছে। 3 দিন আমাকে আমার মা ভাত খাওয়াই দিছে, কিন্তু আমার বাবা হাতের দড়ি খুলে দেয় না। কেন যে দেয় না আমিও বুঝতে পারি না, বাবাকে বলতেও পারি না যে আমাকে মাইডাং কেন করতেছো, কিন্তু বাবার আইডিয়ার যে আমি কারোর সাথে সম্পর্ক করি, এটা আপনার বাবার ধারণা ছিল? এটা আমার বাবার ধারণা ছিল, এর জন্য আমি ওখানে সংসার করি নাই। কিন্তু আমি বাবার মুখের উপর দিয়ে কখনো বলতে পারি না যে আমার কোনো সম্পর্ক নাই, বা সম্পর্কে আমি কিছুই বুঝি না। তখন আমার বয়স কিন্তু 12 বছর। আমি অনেক মাইডাং করে, যা আমি সহ্য করতে পারি না। আমাকে রাত্রেবেলা শোয়াইলে 2 পা বাঁধিয়ে শোয়ায়, হাত 2টা বাঁধিয়ে শোয়ায়, এরকম অবস্থা। আপনার কয় বোন ছিলেন? আপনি সবার বড় ছিলেন? না না, আমার বড় বোন বিয়ে হয়ে গেছে, আমি মেজো ছিলাম, আমার একটা ছোট ছিল, আর ভাইটা মানে আমার বোন 1 নম্বর, 2 নম্বর ভাই, আমি 3 নম্বর ছিলাম। তারপরে আমি এরকম অবস্থা, এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তি আসে আমার বাবার কাছে যে মেয়েটাকে এভাবে মাইডাং করতেছো, ছাড়ি দাও। আর কি তোমার মাইডাং করা শেষ হয় না? আমার বাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, খুবই খারাপ আচরণ করে, তখন মানুষ চলে যায়, এত খারাপ ব্যবহার না শুনে চলে যায় যার যার মতো। এদিকে আমার মামা খালারা সবাই আসি, মানে বাড়িতে যেভাবে একটা মানুষ মারা গেলে কাদাকাটি করে এরকমই, কিন্তু আমার বাবা আর আমি ঘরের ভিতরে,
আমার বাবা আমাকে রাখিয়ে বাইর হয় না, পানি খেতে চাইলে আমাকে মাইরডাং করে, ভাত খাওয়াই নাই, আমাকে 3 দিন না খাওয়াই মাইরডাং করছে। তারপরে আমার এলাকায় একজন শিক্ষক ছিল, ওনার নাম হচ্ছে দুলাল মাস্টার। উনি আমাদের এলাকায় একটা হাই স্কুলের শিক্ষক, কম্পিউটার শিক্ষক। আর একজন আমার চাচা হয়, উনি ওনার নাম হচ্ছে হাজি, ওয়ারেস বলে, কিন্তু উনি হজ করে আসছে, ওয়ারিস হাজি বলে সবাই চেনে। তারপর আমার বাবা আমাকে ইতিপূর্বে হাত ছাড়ি দিলে পরে আমার মা, আমি ওই আমার বাবার ফুপুর বাড়িতে যাই। আমার মাও বলে যে না, আমার মেয়েকে এত অত্যাচার করছে, আমরা বাড়িতে থাকবো না। পরে আমার বাবা কি বলে যে এরকম পরিকল্পনা করে যে আমার বাবা আমাকে ঢাকায় কোথাও বিক্রি করবে বা মানুষের কাছে দেবে, এরকম চিন্তা ভাবনা আমার বাবা করে। তখন আমার মা শুনতে পারে এবং আমিও শুনতে পারি। আমার পাশের বাড়ির একটা লোক আর কি, ওর মেয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে বাইর হয়, এগুলো আর কি আমরা শুনতে পারি। পরে আমার মা আমাকে নিয়ে চলে যায় আমার বাবার ফুপুর বাড়িতে। গেলে সে ভাইটাই, কিন্তু ফুপুতো ভাইটা হচ্ছে যে উনি হজ করে আসছে। পরে ওনার কাছে আমরা বিস্তারিত বলি। ওখানে আমরা 3 দিন থাকি আমার মা সহ। থাকার পর আমরা নিজেরটাই খাই। খাওয়ার পরে আমার বাবা ওই ওর ফুপুতো ভাইটাকে ধরে, বলে আমার বউ বাচ্চাকে বাড়িতে আনি দাও, আমি আর এরকম করবো না। তখন আমি যাব না। আমি আবার ওই চাচাকে বলি যে চাচা, আপনি যদি আমাকে দিয়ে আসেন তাহলে আমি বিষ খেয়ে মারা যাবো। মানে নিজের বাবার বাড়িতে? হ্যাঁ, আমার বাবার বাড়িতে দিলে, কারণ বাপ প্রচুর অত্যাচার করে। মাও আপনার সঙ্গে এসছে? কেন এসছে? হ্যাঁ, মা আসছে। যে মাকেও কি অত্যাচার করতো? মাকে অত্যাচার করতো না, আমি শিয়ান। আমি যদি কোথাও যাই বা আমার সাথে কেউ খারাপ কিছু করে, এই জন্য মা আপনার সাথে এসছে? হ্যাঁ, মা আমার বাবার সংসার থেকে আমার সাথে চলে আসছে। কিন্তু আমরা পাশের গ্রামে আছি। তারপর ওই চাচা আমি বলি, তারপর ওই ভাইটা অনেক শিক্ষিত। তারপরে ওই ভাইকে আমি বললে, ভাই বলে ঠিক আছে, তোমাকে আমি যে বুদ্ধি শিখাই দিচ্ছি ওই কাজ করবা। যদি ওখানে নাই থাকতে চাও তাহলে এক কাজ করো, আমরা তোমাকে দিয়ে আসবো, পরে তুমি পালিয়ে আসবা আমাদের কাছে। একদিন নিয়ে যায়, নিয়ে গেলে আমার বাবার কাছে দেয়, আমার বাবাকে বুঝায় আর মারডাং করবেন না, দিয়ে গেলাম আমরা সম্মান করি, হ্যাঁ, করলে পরে মেয়ে নষ্ট হয়ে যাবে, এভাবে আমার বাবাকে বলে। বলার পরে আমার বাবাকে ঠিক আছে। কিন্তু আমি ওনার সাথে কথা বলছি যে আমি যদি যাই, যদি আপনি আমাকে রাতের রাত না আনেন তাহলে আমি মারা যাবো, যে কোনো ভাবে মারা যাবো, এটা বলছিলাম। পরে রাত্রে ওনারা আমাকে সন্ধ্যাবেলা দিয়ে যাওয়ার পর আবার রাত্রে 11টার দিকে আসে। আসার পর ওনারা আমাকে বলছিল যে আমরা কথা বলবো, এদিকে তুমি পালিয়ে যাবা। পরে আমার বাবাকে নিয়ে যায়, আমাদের পুকুর পর আছে, ওখানে কথা বলে আমার কাপড় চোপড় যা থাকে সাথে আমি নিয়ে চলে যাই। কিন্তু ওরা বলছিল এক বাসায় যাইতে, আমি সে বাসায় যাই আর কি। ওই ভাইটাকে আমি চিনি, ওনার বাসায় রাত্রেবেলা চলে যাই, রাত 12টার দিকে। আপনি বাসা থেকে পালালেন কেন? কারণটা কি? বাসা থেকে পালাইলাম ওই যে আমার বাবা আবারও বাড়িতে আসলাম, এত অন্যায় অত্যাচার করলো, এলাকাবাসী সবাই জানলো, আমি ওই বাবাকে মুখ দেখাবো না। আচ্ছা। আর ওই বাবার সাথে আমি থাকবো না এবং ওকে বাবা বলেও ডাকবো না। আপনার আপন বাবা তো ছিল? হ্যাঁ। আর আপনি পালাই যাচ্ছেন কোথায়? আপনার যাওয়ার কোনো ঠিকানা আছে? না, যাওয়ার কোনো ঠিকানাই নাই, কিন্তু হাজি সাহেব আর ওই মাস্টার বলছিল ওনারা আমাকে ঠিকানা দেবে। হাজি সাহেব এবং মাস্টার বলেছিল? আচ্ছা। তারপর ওনাদের বন্ধুর বাসায় যাই, বন্ধুর বাসায় রাত্রেবেলা যাওয়ার পর ওনারা আমাকে রাখে, পরিচয় দিলে রাখার পরে সকালবেলা হাজি তারপর মাস্টার আমাকে নিয়ে একটা রিক্সা ভাড়া করে দেয়, ছাতা একটা মুখের সামনে দেয়, বলে যে ছাতাটা দিয়ে ঢাকি নিয়ে তুমি বেদগাড়ি একটা জায়গা, ওখানে তুমি যাও। পরে আমি ওখানে যাই, ওনারা আমাকে বাসে নেয়। বাসে নিয়ে ওই হাজি সাহেব তখন রংপুর একটা জায়গা কিনছে, বাড়ি করে নাই, জায়গা কিনছে। উনি হজ করে আসার পর একটা জায়গা কিনছে, কিন্তু বাড়ি করে নাই। ওই বাড়িতে রিক্সাওয়ালা থাকে, ওই রিক্সাওয়ালার কাছে আমাকে রাখছে, রিক্সাওয়ালার ওয়াইফের কাছে। ওনারা আমি 4 দিন ছিলাম, 4 দিন খাওয়া দাওয়ার সবকিছু দিছে। মানে আমাকে রাখছে যে আমার বাড়ির পরিস্থিতিটা জানার জন্য, যে আমরা যে কথা বলি ওকে পাস করলাম, আমাদেরকে ধরে কিনা ওর বাবা, আমাদেরকে কাছে দাবি করে কিনা। 4 দিন 5 দিনের দিক দেখে আমার বাবা পাশের বাড়িতেও জানে না যে আমি পালাইছি। তখন ওনারা চিন্তা করে নিয়েছে না, এরা কথা মনে হয় ফাঁস করবে না। তখন আমাকে নিয়ে ঢাকা আসে, হাজি এবং দুলাল মাস্টার আমাকে 2 জন মিলে ঢাকা নিয়ে আসে। ওকে, আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আজকে তহুজার জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে, এবং তহুজার জীবনের গল্পে যে জার্নি শুরু হয়েছে সেটা একটা নির্যাতিত নারীর জীবনের গল্প। এরকম জীবনের গল্প আমাদের হ্যালো 8920 তে কখনো কখনো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে, কিন্তু এখানে আজকের গল্পের যে অ্যাঙ্গেল সেটা পুরোপুরি আলাদা। কি অর্থে আলাদা সেটার জন্য আপনাকে পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা 3 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, ফিরছি আবার আপনার কাছে। হ্যাঁ বলুন তহুজা, তারপর কি হলো? ঢাকা নিয়ে আসলে আমাকে ঢাকা ওই হাজির আবার শালির ছেলে চাকরি করে ঢাকা বাইপাইলে আশুলিয়া থানার পিছনে, ওনার কাছে নিয়ে আসে। নিয়ে আসার পর ওনাকে বলে যে আপনার কাছে রাখলাম, আপনি একটু চাকরির ব্যবস্থা করে দেন।
উনি আবার কি করে যে উনি আমাকে কোনো চাকরি বাকরির ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেন। ওনার বউ আছে, মানিকগঞ্জের মেয়েকে বিয়ে করছে। উনি বলে যে আমার কাছে রাখেন না, আমার কাছে না রেখে অন্য কোথাও রাখেন, কিন্তু আমি চাকরি নিয়ে যেতে পারবো। তখন আমার এলাকার এক চাচা ছিল, ওই ওয়ারিস হাজিরে ভাই, ওনার বাসায় আমাকে রাখে। ওনার বাসায় রাখলে তা তখনকার যুগে আর কি মানুষকে নাকি অনেক সম্মান দেওয়া হইতো। তা আমার বাবা যখন জমি কিনছিল, তা ওনার বাবারে জমি কিনছিল। ওনারা কিন্তু ওই ওয়ারিস হাজি আর মান্নান মেম্বার, ওনারা কিন্তু দুজনে ভাই। পরে আমার ওনার কাছে রাখে, ওনার ওয়াইফের কাছে রাখে। উনি তখন থাকে না ঢাকায়, আমাকে ঢাকা গাজী চটে রাখে। ওখানে রাখলে পরে ওই মান্নান মেম্বার আসার পর ওর 4টা ছেলে মেয়ে ডাকে। ডাকার পর বলে, এই মেয়েকে চেনো? কয় হ্যাঁ চিনি। ওর বাবা আমার সাথে কি করছে জানো? আমার বাবার সম্পত্তি লেখার জন্য যাচ্ছে পান খাইতে খাইতে, আর আমাকে বলে না যে তোমার বাবা জমি লেখে নিতে যাচ্ছে বা আসো, কি কি বলো, আমাকে এই কথাটা বলে নাই। আর তার মেয়ে আমার বাড়িতে জায়গা পাইছে, এটা কি করি ভাবছো তোমরা? এই কথা বলার পর উনি রাগারাগি করে ওনার স্ত্রীর কাছ থেকে উনি চলে যায়। চলে যাওয়ার পর ওনার এক শালী ছিল, উনিও ইপিজেটে চাকরি করতো। আমাকে বলছে চলো বগাবাড়ি বাজারে যাই, বাজারে যে আমার বাচ্চাকে ডাক্তার দেখাবো। ওদিন শুক্রবার ছিল, ইতিপূর্বে আমার চাকরি হয়ে গেছে ইপিজেটের পাশে আর কি। চাকরি হইলে আমি চাকরি করতে থাকি। 3 দিন চাকরির বয়স, শুক্রবার পরে বন্ধ দেয়। উনি আমাকে ওখানে নিয়ে যায় বগাবাড়ি বাজারে। বাজারে নিয়ে গেলে বাজার থেকে আসার পথে একটা মেস রুম, ওখানে আমাকে উনিও ঢোকে, আমাকেও নিয়ে ঢোকে। তা ওখানে নাস্তা খাই। খাওয়ার পরে উনি কি করে যে মাথার স্কার্ফ থাকে, স্কার্ফটা ওখানে রাখি আসে। এই 2 মিনিটের রাস্তা উনি যাওয়ার পর বলে, মা যে ওই স্কার্ফটা নিয়ে আসো তো। আমি যে স্কার্ফটা ভুলে রাখি আসছি। পরে আমি স্কার্ফটা নিতে যাই। ছেলে 2টা আমাদের এলাকারই ছেলে, আমার এলাকার পাশের, ওনারা আর কি কিছু বলে না আমাকে। পরে মহিলা বাসায় আসি বলে কি যে ওই মেয়েটা খারাপ কিছু করছে, মানে আমার শরীরে নাকি হাত দিয়েছে ওই ছেলেগুলা। তার ছেলেগুলা ডাক দিয়ে, মানে ওই যে যার বাসায় রাখছে, কয় এখন এই মেয়েকে তুমি নিয়ে চলে যাও, এই মেয়ে ভালো না। তারপরে এই কথার সাথে আমাকে রাত্রে গাড়িতে টিকিট কাটিয়ে আমার চাকরি তো 3 দিন পরে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর রাস্তায় ওই দুলাল মাস্টারকে ফোন দিছে, বলে যে মেয়েটাকে আমরা নিয়ে আসতেছি। তখন দুলাল মাস্টার বলছে যে, ছেলেটার নাম ছিল রানা, বলছে দেখ আমার হাত তোর পায়ের নিচে, হ্যাঁ, মেয়েটাকে অন্তপক্ষে এলাকায় ঢুকাস না, এলাকার বাইরে রাখ। আমি আজকে স্কুল আছে, স্কুল ক্লাস করে আমি দেখা করবো তোর সাথে। তখন ওই ছেলের নানার বাড়িতে আমাকে রাখছে। মাস্টার সাহেব স্কুল শেষ করে আমাকে নিয়ে আসছে। ওনার বোনের বাড়ি হচ্ছিল আমার এলাকায় ভোপলা একটা জায়গার নাম। ওনার বড় বোনের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ওনার বড় বোনকে বলছে যে এটা মনে করবি যে তোর বোন, ওকে রাখ একদিনের জন্য। আজকে সন্ধ্যাবেলা রাখি গেলাম, কালকে আসি আমি ওকে নিয়ে যাবো। আপনাকে ওখানে রেখে আসলো একদিনের জন্য? হ্যাঁ, পরে ওখানে রাখার পরে উনি পরের দিনে যে আমাকে নিয়ে আবার ঢাকা আসে। ঢাকা আসার পর বেসালার একটা রুমে 3টা মেয়ে থাকে, ওনাদের কাছে রাখলো। 125 টাকা ঘর ভাড়া। আর ওই যে ভাইটা আমাকে চাকরি নিয়ে দেয়, হাজির শালের ছেলে, ওনাকে বলে যায় যে ওর চাকরিটা যেন ঠিক থাকে। 2 দিন ও অ্যাবসেন্ট করছে, বাড়িতে গেছিল। পরে উনি চলে যায়, আমাকে রাখি চলে যায়। আমার শরীরে পোশাক একটাই থাকে। আর আগে যেখানে ছিলাম ওখানে ওনারা অনেক কিছু কিনে দিয়েছিল, খাট কিনে, একটা চকি কিনে দিয়েছিল, বালিশ, যা কিছু লাগে। তখন আমি যে আবার ফিরে আসি, ওগুলা তো নিতে পারি না। আমি এক পোশাকে আর কি ওই মেয়েদের সাথে থাকলাম। চাকরি করি আমি, ওই এক পোশাকে ধুয়ে দেই, গোসল করি, এভাবে ডিউটি করতে থাকি। আমার তখন বেতন ধরছিল 1350 টাকা। সে সময় আমি ফিনিশিং ফোল্ডিং ম্যান ছিলাম। চাকরি করতে করতে এখন, আর ওই ভাইটা ছিল পিএম, মানে ফ্লোরের, যে ভাইয়ের কাছে আমাকে দিয়ে গেছে, চাকরি দিচ্ছে যে ভাই, ওনার নাম হচ্ছে মতিন। যিনি ছিল উনি সবসময় আর কি, ওনার নাম আবু সাহেব, সবসময় আমাকে আর কি খুব হিটাইতো, অন্যভাবে কথা বলতো। আসি আমি ওনার আন্ডারে কাজ করতাম, তাই অনেক কিছু বলতে চাই। তা একদিন হঠাৎ করে সবাইকে ছুটি দেয়, আর আমাকে নাইট করায়। আমাকে 12টায় ছুটি দেয়, ভাইটা তো 10টায় চলে যায়। আর অফিসে সবাই জানে যে ওনার বোন হয়, খালাতো বোন হয়, এই সম্পর্কে সবাই জানে যে মতিনের খালাতো বোন হয়। পরে একদিন আবু সাহেব আমাকে বাজে কিছু কথাবার্তা বলে, বাজে বলতে যে আমাকে বলে তোমাকে আমি বিয়ে করব, সরাসরি বলে। তা আমি না বলিয়ে আমার ওই ভাইকে বলে দিছি যে আমাকে ও এই কথা বলে। পরে আমার ভাইটা আবার কি করছে, অনেক হট মেজাজ তো, যে আমার ফ্লোরে আমার এলাকার মেয়েকে এই কথা বাজে কথা বলে, পরে ডাক দিয়ে নিয়ে অপমান করছে। অনেক কথাবার্তা মতিন ভাই বলার পরে আমাকে পরেও আর কি 12টায় করে ছুটি দিলে রোডে অনেক কথা আমাকে বললে আমি আবার আসি ওই ভাইকে বলি। বলার পরে এক পর্যায়ে আমার বাড়ি থেকে, আমার কিন্তু আমি আসার পরে, আমি আছি 4 সালে, বাড়িতে আমার কোনো যোগাযোগ নাই। এক পূর্বে আমি শুনতে পেলাম যে আমার ভাই সাভার ফুলবাড়িয়া মাদ্রাসায় লেখাপড়া করে। তা কুরবানি ঈদ ছিল, এ সময় আমার ভাইয়ের সাথে দেখা করব আমি, মানে মন চাচ্ছিল যে আমার ভাইয়ের সাথে দেখা করব।
পরে আমার ভাইয়ের কাছে আমি আসছি, যে সময় আমি আসছিলাম ওই সময় সুপার গাড়িতে আসছিলাম, কোনো সমস্যা ছিল না। আর আমি ঢাকা আসার পথে কখনো কোথাও বাইর হই নাই। আমাকে আমার ভাই ফোন দিয়ে বলছে যে ওই গাড়িতে উঠলে ফুলবাড়িয়া নামাই দেবে। পরে আমি ফুলবাড়িয়া নামছি। আমার এলাকার এক চাচা ছিল, চাচার বাড়িতে আমরা ঈদের দিন ওই 2 ভাই বোনে খাওয়া দাওয়া করছি, চাচা খাওয়াইছে। খাওয়ানোর পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন গাড়ি পাচ্ছি না, মানে ফুলবাড়ি থেকে এমন কোনো গাড়ি নাই, আমি উঠতে পারছি না যে আমি ইয়াতে যাবো, আশুলিয়ায় যাব। দেখি যে ওই আবু ছায়েম ওর বোনকে নিয়ে গাড়িতে আসছে। গাড়িতে আসার পর আমাকে বলতেছে, ওর বোন বলছে, শারমিন নাম, ও বলছে যে আপা আপনি কি বাসায় যাবেন? তা আমি বলছি হ্যাঁ, আমি তো গাড়ি পাচ্ছি না। বলে যে আমাদের গাড়িতেই উঠেন। তারপরে গাড়িতে উঠিয়ে পরে আমি কিন্তু কোনো পথ চিনি না। আমার আবু ছায়েম পরে আমাকে নিয়ে যায় ময়মনসিংহ, ওনার বোনের বাসা হচ্ছে যে কিশোরগঞ্জ নেত্রকোনা, ময়মনসিংহ না কিশোরগঞ্জ নেত্রকোনা, ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে 2 দিন রাখার পর বলে যে তোমার ভাইকে দিয়ে তো অনেক অপমান করাইছো, এখন আমি তোমাকে নিয়ে আসছি, তোমাকে আমি বিয়ে করব। তা আমি বলছি যে না, আমি বিয়ে করব না। এক পর্যায়ে বড় বোন উনি আমাকে বোঝা শুরু করে, দেখো নিয়ে আসছে, বিয়ে করো, আমার ভাই তোমাকে কষ্ট দেবে না, কষ্ট দিলে আমরা রিস্ক রাখবো। উনি আমাকে বিয়ে করে দিল। আমার ওই আবার বিয়ে হয়ে গেল? আপনার মা রাজি ছিল এটাতে? না না, আমার বাবার বাড়িতে কোনো যোগাযোগ নেই। আমি চলে আসার পর বাড়িতে কোনো যোগাযোগ আমি করি নাই। একবারে যে চলে আসছি, আমি 7 মাস ছিলাম। 7 মাস পর আমার কিন্তু বিয়ে, মানে 2005-এ বিয়ে। আমার ওই ননদ ছিল, দিয়ে বিয়ে দিল, ওখানেই বিয়ে হলো আমার। ওরা কি আপনার সম্পর্কে সবকিছু জেনে শুনে তারপরে আপনাকে বিয়ে করলো? না, আমার ননদকে আমি জানাই নাই যে আমার পূর্বে বিয়ে হয়েছিল। যখন আবু সাইম আমাকে বিয়ে করতে চাইছে, বারবার বলতেছে আমাকে 2 দিন রাখার পর, তখন আমি ওনাকে সবকিছু আমার বলছি যে আমার গ্রামের বাড়িতে আমার বিয়ে হয়েছিল, আমি এরকম ছেলে নেই নাই, ডিপোজ করে চলে আসছি ঢাকায়, এই কারণে আমি ঢাকা আসছি। তারপর উনি বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে বিয়ে করব। পরে আমাকে ওখানে বিয়ে করাইছে, আমার ননদদের বাড়িতে বিয়ে। আপনার পক্ষে কেউ ছিল ওই বিয়েতে? না, আমার পক্ষে কেউ ছিল না। কেউই ছিল না? না, ওর পক্ষে লোক ছিল, আমার পক্ষে কেউ ছিল না। তারপর আমার শ্বশুর সৌদিতে থাকে, শাশুড়ি বাড়িতে থাকে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়া। আচ্ছা। পরে আমার শাশুড়ি মানি নেয় না, যখন শুনছে মানে না কোন দেশের এক মেয়ে বিয়ে করছে, তার জন্মের ঠিক আছে কিনা, এগুলো বাজে কথা আর কি আমার শাশুড়ি গালিগালাজ দিয়ে বলে। তারপর আমার স্বামী বলে যে না, আমার পরিচয় নেই, আমি নিজে ওকে বিয়ে করছি। আমার ওই বড় ননদও বলে যে না, আমরা বিয়ে করাইছি, তোমার না চলে নাই। আচ্ছা। আমার স্বামী তখন আমার শ্বশুর বাড়িতে আমার নেয় না, আমরা তখন গাজীপুরে ভাড়া থাকি। আমার স্বামী ইতিপূর্বে ওই যে বার্স গ্রুপে চাকরি ছাড়ি দিল। আচ্ছা। যখন আমাকে বিয়ে করছে তখন তো সবাই আলোচনা করে যে ওই ছেলে ওই মেয়েকে বিয়ে করলো, তখন ওখান থেকে চাকরি ছাড়ি দিয়ে গাজীপুরে চাকরি নিল। ওখানে বাসা নিয়ে থাকার পরে এক পর্যায়ে আমাদের অভাবের সংসার, স্বামী অনেক কম টাকা ইনকাম করে। আমার শ্বশুর ফোন করে যে তোমরা 2 জনে চলে আসো, আমি ভিসা করাই দিচ্ছি। পরে আমার স্বামী আমাকে বলে যে তোমার কি কোনো পিছুটান আছে, বাড়ি যাবা কি, তোমার মা বাবার সাথে কথা বলবা? তখন আমি বলছি না, আমি বাড়ি তো একবারে ত্যাগ করে চলে আসছি। আচ্ছা। পরে বলে ঠিক আছে, তোমার যদি বাড়ি না যাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব। পরে আমার স্বামী 2005-এর দিকে, 5-এর আর কি কয় মাস বাকি আছে, পরে আমাকে নিয়ে সৌদিতে যাই। সৌদিতে গেলে ইতিপূর্বে আমার শাশুড়ির সাথে কিন্তু একবার দেখা করছিলাম, একবার নিয়ে গেছিল। পরে আমার শাশুড়ি অনুমতি দেওয়া যাক, যেহেতু বিয়ে করছে চলে যাও। পরে আমরা 2 স্বামী স্ত্রী চলে যাই। আমার শ্বশুর চলে আসে ছুটিতে আসার পর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে আমার শ্বশুর মারা যায়। দেশে আসার পর 3 মাসের ছুটিতে আসে আমার শ্বশুর মারা যায়। মারা গেলে আমরা 2 জনে ওখানেই থাকি। আর আমার স্বামী কিন্তু আর আসে না আমার শ্বশুরকে মাটি দেওয়ার জন্য, মানে অল্প সময়ের ভিতরে গেছে, আসতে পারে না। ওরা আমার স্বামী ওখানে সৌদিতে তেলের গাড়ি চালাইতো। তো আমি বাসায় ছিলাম, আমার পেটে বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হলে ওখানেই আমার বাচ্চা সিজার করায়। ওখানে থাকার পর 3 মাস বাচ্চাটা অনেক কান্দাকাটি করে, আমার মেয়েটা খুবই কান্দাকাটি করে, মানে বাচ্চাটাকে আমি সামলাইতে পারি না। পাশের যে ফ্ল্যাট আছে ওনাদের আর কি সমস্যা হয়, আর আমি বাচ্চাটাকে একা নিয়ে চলতে পারি না। মানে আমার সিজার হয়েছিল, ডাবল সিজার পড়ে গেছিলাম। একবার সিজার হয়েছে, হওয়ার পরে 15 দিন পড়ে গেছিলাম, বিছানা থেকে পড়ে গেলে আবার সিজার করা লাগছে। পরে আমার স্বামী কি করে বলে কি যে বাচ্চা যেহেতু সামলাইতে পারো না, চলো আমরা 2 জনে চলে যাই। তো আমি বলছিলাম যে না, তুমি থাকো, আমি চলে যাই। পরে বলে না, যদি তুমি না থাকো তাহলে আমিও থাকবো না। আমার স্বামীকে আমি বুঝাইতে পারি না। পরে ইতিপূর্বে 2 জনে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা বাইরে আসছি, তাহলে আমি বাচ্চাটা রাখি আসি, আমি তোমার সাথে থাকবো। পরে আমার স্বামী বলে ঠিক আছে, যদি তুমি বাচ্চা ছাড়া থাকতে পারো তাহলে বাচ্চা রাখি আসো। আমাকে ঢাকা পাঠাই দেয়, পাসপোর্ট কাগজপাতি রেডি করে পাঠাই দিলে পরে আমি আমার শাশুড়ির কাছে আমার বাচ্চা রাখি না, মানে আমার শাশুড়ির প্রতি আমার একটু বিশ্বাস কম হয়ে গেছিল ওই কথাগুলো বলার কারণে। পরে আমি বাড়িতে যাই আমার মেয়েকে নিয়ে, 2007 সালে শেষের দিকে আমি বাড়িতে যাই। আচ্ছা। মেয়ে নিয়ে বাড়িতে গেলে আমার এলাকার লোকজন তো দেখি অনেক খুশি যে ওর বিয়ে হয়েছে, ইতিপূর্বে বাচ্চা নিয়ে ও চলে আসছে। আমার বাবার সাথে কথা বলি নাই, মা ছিল, মা বলছি মা আমার বাচ্চাটা তুমি রাখে দাও।
আমার একটু সমস্যা, মাকে আর বললাম না যে আমি বাইরে থাকি, মার কাছে আমি এত কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা। মা বললাম বাচ্চারা রাখি দাও, তোমার আমার বাচ্চা যেটা খাবে যা খরচা হবে আমি দিয়ে পাঠাবো। আপনি একবারে বাচ্চা নিয়েই ফার্স্ট আপনার হ্যাঁ, গ্রামের বাড়িতে গেলাম। আচ্ছা। তারপর আমার মাকে এই কথা যখন বললাম, মা বলছে যে ঠিক আছে, রাখিয়ে দিল আমার মা। আমি চলে আসলাম, চলে আসার পর আবার আমার স্বামীর কাছে চলে গেলাম। 15 দিন পরে চলে গেছি, পাঠাইছে কাগজ, পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমার লোকাল ভিসা করে দিল, মানে আমি যখন আসতে পারবো, আমি আসতে চাইলে আসতে পারবো 3 মাস পর পর। পরে আমি আরেকবার আসছিলাম বাচ্চা দেখার জন্য, দেখা করে সে চলে গেছি। যাওয়ার পরে আমি একবারে কি 11 সালে আমার স্বামী পরে ওখানে থাকার পর আমার সাথে কথা বললো যে তুমি তো আমাকে এত বিশ্বাস করো, বাচ্চাও রাখি আসলা, যে বাচ্চাকে এত ভালোবাসো, বাচ্চা রাখি আসলা, একদিন যদি তোমাকে আমি না নিয়ে সংসার করি খাই, বা তুমি এখন চলে যেতে চাচ্ছ, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করি বা অন্য কোনো মেয়েকে বিয়ে করি, তখন কি করবা? আমার স্বামী ইতিপূর্বে যখন বাচ্চা রাখি গেছি, তখন আমার নামে একটা অ্যাকাউন্ট করছে। অ্যাকাউন্ট করার পর আমাকে বলে কি তোমাকে আমি মাস হিসাবে বেতন দিয়ে রাখবো, মানে আমার সাথে আর কি মজা করে যে তোমাকে আমি মাস হিসাবে মনে করবো তোমার একটা চাকরি। তা আমার অ্যাকাউন্টে মানে যা টাকা কামাইতো বেশিরভাগ আমার অ্যাকাউন্টে দিত, 20, 30, 50 হাজার টাকা এভাবে লাগাইতো। এভাবে আমার 2011 সালে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকার মতো হয়েছে। পরে আমি বললাম কি যে আমি চলে যাই, আমি বাচ্চা ছাড়া থাকতে পারবো না, বাচ্চা এখন স্কুলে দেওয়া লাগবে, আমি চলে যাব। ও বলছে যদি তুমি চলে যাও তাহলে যাও, মানে দুজনের সিদ্ধান্ত মতো আমি বাড়িতে চলে আসি 11 সালে আমার গ্রামের বাড়িতে সরাসরি আসি, আমার শ্বশুর বাড়িতে আমি আর যাই না। গ্রামের বাড়িতে আসি, আসার পরে ডিস্ট্রিনিক বের হয়, যে ডিস্ট্রিনিকের অনেকে আমার এলাকায় সদস্য হচ্ছে। তা আমাকে একজন, ওনার বাড়ি হচ্ছে পুষনা, আমাদের কিশোরগঞ্জ থানার ভিতরে, উনি আমাকে আসে, আহাদুল ইসলাম নাম, বললো যে আপনি কি ডিস্ট্রিনিকের সদস্য হবেন? তা আমি বলছি ডেস্টিনি হবে আসলে। হ্যাঁ, ডেস্টিনি। হ্যাঁ, তা আমাকে বলছে আপনি কি ডেস্টিনিকের সদস্য হবেন? তা আমি বলছিলাম যে না, আমি হব না। তা অনেকেই বলে যে না, হও, ভালো, 4টা রিলিংস দেবে, এগুলো রিলিংস এ কাজ হয়, মানে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তারপর আমি বলছি যে ঠিক আছে, আমি হব। পরে প্রথম কিন্তু ওটা হচ্ছে যে 20,000 টাকা জমা দিতে হবে, 4টা রিলিংস দেয়, 4টা রিলিংস এর দাম, একটা করে রিলিংস এর দাম নাকি 7,000 টাকা। তা আমি 20,000 টাকা দেই ওই আহাদুল ইসলাম এবং একজন এএসআই এবং আরেকজনের নাম হচ্ছে সুমন, উনি হচ্ছে অ্যাডভোকেট আমাদের গ্রামে আর কি। পরে টাকাটা দিলে আমাকে বলে কি যে তুমি একটা স্ট্যাম্পে সই করো। আচ্ছা, ওই স্ট্যাম্পে কি কিছু লেখা ছিল? আপনি তো লেখাপড়া কত পর্যন্ত করেছেন? আমি তো 5 পর্যন্ত লেখাপড়া করছি। আচ্ছা, স্ট্যাম্পে কি লেখা ছিল বা স্ট্যাম্পে কোনো লেখা ছিল না। ওনারা বলছিল যে তুমি প্রথম সই করো, আমরাও তো নিচ্ছি, আমরাও সবাই সই করব, এরকম বলছিল যে আমরা তো 4 জন আছি, আমরাও সই করব। তা আমি কিন্তু এত কিছু বুঝি নাই, আমি সাধারণ স্ট্যাম্পটাই সই করছিলাম। সই করার পর আমাকে তো রিলিংস দিছে, আমার সাথে আর ওদের কোনো কথাবার্তা নাই। ইতিপূর্বে 15 দিন পর আমাকে ফোন দেয় আহাদুল ইসলাম। ওকে, আহাদুল ইসলামটা কে ছিল? ওই ডিস্ট্রিনিকের উনি সদস্য ছিল, ডেস্টিনির সদস্য ছিল, যিনি আপনার কাছ থেকে স্ট্যাম্পে সাইন নিল। জি। আচ্ছা, ঠিক আছে। তারপর 15 দিন পর ফোন দিয়ে বলে যে আপনাকে একটা কথা বলবো। আমি বলেন, কি বলবেন? বলে যে আপনি কি জানেন আপনার বিয়ে হয়েছে? তা আমি বললাম যে আমার তো বিয়ে হয়েছে, আমি জানি আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে। কয় আবারও আপনার বিয়ে হয়েছে? তা আমি বললাম, ফাজলামি মনে করলাম যে আপনি কি বলেন? কয় যে হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে, আপনি যদি দেখতে চান কিশোরগঞ্জ আসেন। তখন আপনার হাজবেন্ড কোথায়? তখন আমার হাজবেন্ড সৌদি আরবে চলে গেছে। জি। আপনার তখন বাচ্চা একজন? হ্যাঁ, বাচ্চা আমার একটাই, মেয়েটা। কত বছর বয়স তখন? 3 বছর। 3 বছরের মতো বয়স। ওকে, হ্যাঁ, বলুন। তারপর আমার মেয়ের বয়স। পরে আমি যে ওই কথা বললে পরে আমি চলে যাই ওনার কাছে। চলে যাওয়ার পর দেখি যে ওনাকে দিয়ে ওনার ছবি এবং আমার ছবি, আহাদুল ইসলামের ছবি, আমার ছবি, আচ্ছা, অ্যাটাচ করা একটা এভিডেভিট। ও আবার আমাকে পড়ে শোনাচ্ছে, আমি তো রিডিং একটু করতে পারি, আমিও পড়লাম যে ওর সাথে আমার হলফনামা ভাবে বিয়ে হয়েছে। তখন আমি আহাদুল ইসলামকে বললাম, ও পাশে এএসআই ছিল, বললো যে হ্যাঁ, আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি তো কাবিলনামায় সই করছিলেন সেদিন। তা আমি বললাম যে আপনারা তো আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নিছিলেন, তো এটা আবার কাবিলনামা হয় কিভাবে, আর এভিডেভিট তৈরি হইলো কিভাবে? তখন আমি এই বিষয়টা পরে উনি বলছে যে এটা যদি বেশি বাড়াবাড়ি করতে যান তাহলে তো আপনার পূর্বের সংসারে থাকবে না, কিভাবে মিটমাট করা যায় এটা চিন্তা করেন। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক রাত 12টা বাজার আগেই মনে হচ্ছে গল্পের অনেকখানি 12টা বেজে গেল। 12টা বেজে বলতে হচ্ছে জীবনের 12টা বেজে যাচ্ছে। প্রতি মুহূর্তেই সেই শৈশব থেকে শুরু করে একজন অশিক্ষিত নারী, অশিক্ষিত শব্দটা ব্যবহার করাটা একটা ভুল হবে, আমি বরং বলতে চাই অক্ষর জ্ঞানহীন। এবং এই জায়গাটি থেকে মানুষের জীবনে কত বড় বড় বিপদ চলে আসতে পারে এবং সেই বিপদগুলো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটা আপনারা দেখলেন। ও যখন ছোটবেলায় বলছিল ওর কথা যে আমার বাবা মা আমাকে লেখাপড়া শেখায়নি, তখন ও কাঁদছিল। কেন কাঁদছিল? আজকে যদি ওকে লেখাপড়া শেখানো হতো তাহলে হয়তো জীবনটা এরকম হতো না। কিন্তু কি হয়েছে জীবনে আমরা সেটা জানতে চাই। রাত 12টার সংবাদ ফিরছি। হ্যাঁ, তো হুজা, তারপর কি হলো? তারপর আমি বললাম যে না, এই কাগজটা যদি সবাই দেখে তাহলে তো আমার সংসার থাকবে না, বাবা মাও খারাপ বলবে। এমনিতে আমার বাবা মা আগের থেকে আমাকে নির্যাতন করছে, আবার এখন আমার বাচ্চা আমার বাবা মার কাছে রাখছি। তখন আমাকে এসআই
এবং আহাদুল ইসলাম বলে যে আপনি এক কাজ করেন, আপনি আমাকে 2 লাখ টাকা দেন, এগুলো একদম ঢিসমিস করে ফেলাবো, এগুলো কখনো কেউ জানতে পারবে না, আমাদের 3 জনকার মাধ্যমে থাকবে। তখন আমি আহাদুল ইসলাম এবং হাত পা ধরে অনেক কান্দাকাটি করার পর বলি যে ভাই আমার কাছে তো এত টাকা নাই, আমি 1 লাখ টাকা দেবো, এটা যেন কখনো কেউ না জানতে পারে। আহাদুল ইসলাম এবং সাথে আরেকজন, উনি কি পুলিশের ছিলেন? হ্যাঁ, উনি পুলিশের ছিল, আমাদের কিশোরগঞ্জ থানার পুলিশ। ওকে, তার মানে এই পুলিশকে দিয়ে আপনার সঙ্গে এই ধরনের একটা কাজ করলো। হ্যাঁ, এবং কাজ করলো। আপনি তখন হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলেন যে আপনি 1 লাখ টাকা দিবেন। হ্যাঁ, আমি 1 লাখ টাকা দেবো, আমি 1 লাখ টাকা দিলে এই কাগজপাতি। আপনি কেন রিকোয়েস্ট করলেন? আপনার তো এটা এসব পরিবারের সাথে শেয়ার করা উচিত ছিল, বা আপনার হাজবেন্ডের সাথে বা কারোর সাথে, আপনি সেটা কেন করলেন না? না, আমি বিষয়টা হলো আমার বাবা মা মূর্খ, আর আমার বাবা তো আমাকে প্রথম শুরুতে চাপ দিছে, মানে আমাকে বিশ্বাস করে না। প্রথম যে আমি বিয়েটা ডিভোর্স করছি তখন থেকে তো আমার বাবা আমাকে বিশ্বাস করে না, আর বাবা মা মূর্খ, আমি যে কিভাবে বুঝাবো, আর বুঝবেও না তারা অবশ্য আমার দোষ দেবে। আর আমি তো স্ট্যাম্পটা সই করছি, আমি তো স্ট্যাম্পটা না দেখি সই করছি, স্ট্যাম্পে কোনো লেখা ছিল না। এর জন্য আমি আমার ওই স্বামীকেও বলি নাই এবং বাবা মাকেও বলি নাই। পরে আমি ওনাদেরকে 1 লাখ টাকা দেই। টাকাটা যখন নেয় আহাদুল ইসলাম এবং নেয়, নেওয়ার পর আমাকে একটা 1 লাখ টাকা আপনি পান কোথায়? 1 লাখ টাকা ওই যে আমার অ্যাকাউন্টে টাকা ও দিছিল আচ্ছা, আমার স্বামী। আমার স্বামীকে না জানিয়ে আপনি চুরি করে এই কাজটা হ্যাঁ, করেছেন? আমি চুরি করে ওর অজান্তে আমি টাকাটা উঠাই। কাকে দিলেন? পুলিশকে? পুলিশকে দিলাম। আচ্ছা, পুলিশকে দেওয়ানোর পরে তারপর পুলিশ বলল যে ঠিক আছে, আমাকে কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দিল, যে স্ট্যাম্পটা লেখছে ওই স্ট্যাম্পটা আমাকে দিয়ে দিছে, বলছে যে নাও এই স্ট্যাম্প তুমি নিয়ে যাও। আচ্ছা, আমি স্ট্যাম্প নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারপর আবার 20 দিন পর আবার আমাকে ওই আহাদুল ইসলাম এবং ওই এসআই ফোন দেয়। ফোন দিয়ে বলে কি যে আপনাকে কিন্তু ভুয়া স্ট্যাম্প দিছি, আপনাকে অরিজিনাল স্ট্যাম্পটা দেয় নাই। তারপর আমি বলি যে না, আপনারা যদি এরকম ভাবে আমাকে ব্ল্যাকমেল করেন, আমাদের সংসারটাই যাবে। তা সংসার যাক ভাই, আমি আর কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে পারবো না, আর আপনাদের যদি আমার সংসার ভাঙিয়ে লাভ হয় তাহলে আপনারা তাই করেন, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, আপনি এই কথাটা আপনি বললেন হচ্ছে এই পুলিশ অফিসারকে এবং একই সাথে এই যে ডেস্টিনির যে লোকটা ছিল তাকে আহাদুল ইসলামকে। ওকে, আমি যখন এই কথা বললাম যে ঠিক আছে তাহলে তোমার সংসারও থাকবে না, আমি বললাম যে না, আমার সংসার না থাকলে তো আর কিছু করার নেই, আমি তো টাকা দিতে পারবো না, আমার কাছে যা টাকা ছিল আমি আপনাদেরকে দিয়ে দিছি। তখন পর্যন্ত আপনি কারোর সাথে ব্যাপারটা শেয়ার করেন না? আমি কাউকে বলি না এই কথা। আর আমাদের ভিতরে কেউ শিক্ষিত নাই, আমার ভাইও বাইরে থাকে, হ্যাঁ, ও তো বাইরে লেখাপড়া করে, আমি কারোর সাথে আর কি এই বিষয়ে আমি শেয়ার করতে পারি না, আর কাউকে বলতেও পারি না। বললেই তো সবাই বলবে তুই সই করছিস, এটা ছবি আছে। তারপর আমি এই কথা বললে কয়েকদিন পর দেখি কি যে আমার এলাকায় আহাদুল ইসলামের কাবিলনামা এবং এফিডেভিট বাইর হয়। প্রথম আমার এলাকায় বাইর হয়। এলাকায় বাইর হলে এলাকার লোকজন বলে যে দেখছো বাইরের স্বামীর ভাত ভালো লাগে না, এখন একটা গ্রামের একটা ছেলের পাশ ধরছে, এরকম ভাবে কথাবার্তা বলে যে গ্রামের একটা ছেলের কাছে বিয়ে বসছে, বাইরের স্বামীটাকে তালাক দিছে। আপনার এফিডেভিটটা এলাকায় পাওয়া গেল কিভাবে? ওটা কিভাবে আসলো? এলাকায় ওই আহাদুল ইসলামে সবার কাছে দিছে, বিলি করছে আহাদুল ইসলাম এবং এসআই, ওনারাই আর কি এটা দিছে কাবিলনামা। কাবিলনামার ঠিকানা হচ্ছে যে ইসলামপুর। ইসলামপুর ঠিকানা দিয়ে কাগজ দিছে। তারপর আমি থানায় গেলাম, যে ডিউটি অফিসার ছিল ওনার সাথে কথা বললাম, ভাই আমি ওই জিটির বিরুদ্ধে একটা ওই যে এফিডেভিটের, ওটা তো আমি সাধারণ স্ট্যাম্পে সই করছি, এটা জিটি করবো, এটা কিভাবে বাইর হলো? পরে উনি বলতেছে জিটি টিটি আপনি বাদ দেন, বাদ দিয়ে আপনি এক কাজ করেন, এখন আপনি কোথায় থাকেন? তখন আমি বলছি যে আমি এখন গাজীপুর থাকি। তখন আমি কিন্তু গাজীপুর ছিলাম, বাসা নেই, আমি ওনাকে বলছি যে গাজীপুর থাকি। তখন উনি বলছে যে আপনি এক কাজ করেন, আপনি গাজীপুর যায় একটা কোর্টে মামলা করে দেন, কোর্টে যৌতুক মামলা করে দেন, তারপর দেখবেন ও স্বীকারও হবে ওখানে যে কিভাবে কি করছে, আর যদি বিয়ে স্বীকার করে তো বিয়ে স্বীকার করলো, যে কোনো একটা স্বীকার করবে ও। আমি তো এই কথা কারোর কাছে শেয়ার করতে পারি না, আমার মাথাও কাজ করতেছিল না। আমার এদিকে স্বামীর বাড়ির জানাজানি এক পর্যায়ে হয়ে গেছে, আমি জানতে পারতাছি ফোনে। পরে ওর আহাদুল ইসলাম কি করছে, আমার শ্বশুর বাড়িতে কাগজ দিয়ে পাঠাইছে। শ্বশুর বাড়িতে কাগজ পাঠাইলে আমার শাশুড়ি ওটা আমার স্বামীকে দিয়ে পাঠাইছে, আমার স্বামী দেখতে পারে। দেখার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স করে। আপনার সঙ্গে কোনো কথাবার্তাও বলে না? মানে এটা নিয়ে কোনো কথাবার্তা উচ্চবাচ্য কিছুই হয় না? আমার সাথে কথাবার্তা ফোনে বলে। কি বলে আপনার সঙ্গে ফোনে কথা বলতেন? কি হয়, আপনি তাকে কি বুঝান? আমি ওকে বুঝাই যে আমি একটা স্ট্যাম্পে সই করি, হ্যাঁ, এই সইটা দেওয়ার সময় কোনো স্ট্যাম্পে লেখা ছিল না, কিন্তু এটা কিভাবে হয় আমি নিজেও বলতে পারতাছি না। আমি ওর কোনো কাবিলনামায় সই করি নাই, এবং কোনো এফিডেভিট যেটা, এটা তো কোর্টে নাকি হয়, আমি ওকে বলছি যে এটা নাকি কোর্টে হয়, কিন্তু এটা এভাবে যে কিভাবে হয়েছে আমি বলতে পারি না। তখন ও আমার কথাগুলো বিশ্বাস করে না, যে তোমার ছবি, তুমি পাশে, ওর পাশে দুজনকার ছবি, তোমার স্বাক্ষর, আমি এটা মানবো না। পরে না মানার কারণে ও বলছে যে তুমি রেডি থাকো, আমি তোমাকে ডিভোর্সের কাগজ দিয়ে পাঠাবো। পরে ও আমাকে, এটা ওনার কাছে যায় কিভাবে? আপনার হাজবেন্ডের কাছে যায়? আমার শ্বশুর বাড়িতে আসে, শাশুড়ি পাঠাই দেয়।
শাশুড়ির সঙ্গে আপনার কি কথোপকথন হয়? শাশুড়ির সাথে কোনো কথাবার্তা আমার শুরু থেকেই হয় না। আমার স্বামীর নিষেধ ছিল যে আমি তোমাকে বিয়ে করছি, আমার মার সাথে তুমি কোনোদিন খারাপ ব্যবহার করবে না, সে যদি কোনো কিছু উত্তর চায় তোমার মন না পোষাইলে তুমি দিবা না, কিন্তু কোনো খারাপ ব্যবহার চলবে না আমার মার সাথে। আচ্ছা, কথা বলতে গেলে তো খারাপ ব্যবহার করবা। আচ্ছা আচ্ছা। তা আমার মা যদি কিছু বলে তোমার যদি উত্তর দিতে ইচ্ছা না করে দিবা না। আমার তো শ্বশুর বাড়িতে আমি জানি না যে কাগজটা আছে। আমার স্বামী আমাকে ফোন দিয়ে জানাইতে পারে যে তোমার নতুন স্বামীর সংসার কেমন চলছে, পরে আর কি আমি জানতে পারি। পরে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করলে আমার স্বামী কিন্তু বোঝে না, বলে যে তোমাকে আমি ডিভোর্সের কাগজ দিয়ে পাঠাবো, তুমি রেডি থাকো। পরে আমার স্বামী 15 দিন পর আমাকে তালাকের কাগজ দিয়ে পাঠাইলো, ডিভোর্স করলো। ডিভোর্সের কাগজ আমি পাওয়ানোর পরে তারপর ওই আমি তো ওই যে ইয়াতে গেলাম, থানায় গেলাম ওই জিটির বিরুদ্ধে। পরে তো ওই এসআই বললোই যে আপনি গাজীপুর কোর্টে মামলা করেন। আমি ইতিপূর্বে ওই 11 সালেই গাজীপুর চলে আসছি, চলে এসে গাজীপুর বাসা নিছি ভাড়া। আপনি ডিভোর্স লেটারটা অ্যাকসেপ্ট করে নিলেন? আপনি এটা নিয়ে পুলিশের কাছে যাওয়া বা কোনো ধরনের স্টেপ নেওয়া কোনো কিছুই করলেন না? না, আমি করি নাই, কারণ আমাকে সে নিজেই বিয়ে করছে বা আমাকে বিশ্বাস করে সে টাকা পয়সাও দিছে। আমি আর এই কাগজটা নিয়ে কোথাও গেলাম না, আমি কাগজটা রিসিভ করছি। আপনি ডিভোর্স দিয়ে কোথায় চলে আসলেন বলছিলেন? ডিভোর্স গ্রহণ করছি আমার ডিভোর্স রিসিভ করলেন? রিসিভ করে কোথায় আসলেন? রিসিভ করার পর আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে আসার পর ঢাকায় কেউ ছিল আপনার নাকি প্ল্যান করে? না, ঢাকায় আমার কেউ ছিল না। আমি ঢাকায় কি জন্য আসলেন, মানে প্ল্যান তখন কি ছিল, ঢাকায় এসে কি করবেন? ঢাকায় প্ল্যান ছিল যে এই কথাগুলো তো জানাজানি হবে, এলাকায় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলছে, ঢাকায় এসে আমি একটা চাকরি করব। আচ্ছা, ঢাকায় তখন কোন আত্মীয় স্বজন কেউ ছিল না? না, আত্মীয় স্বজন ছিল না, তবে আমি যে এলাকায় আগে আমরা স্বামী সংসার করছিলাম সেখানে পরিচিত ছিল। মানে বাসা টাসা নিয়ে আমি থাকতে পারবো আর কি। পরে আমি ঢাকায় যে হামাইদপুর চলে আসি, ওখানে আমার ভাবি ছিল একজন, ফুফাতো ভাইয়ের বউ, ওর বাসার কাছে আর কি বাসা নেই, ওদেরকে নিয়ে বাসা নেই, ওদের সাথেই থাকি, ওই ভাবির সাথে থাকি। থাকার পর বাসা নেই, বাসা নেওয়ার পর ওখানে আমি দীর্ঘ থাকার পর এই যে বাইং হাউস অফিসে চাকরি করি। বাইং হাউস মাল্টিলাইন বায়ারের সাথে চাকরি করি। চাকরি করার পর আমার স্যালারি দেয় 15,000 টাকা দেয়। 15,000 টাকা স্যালারি দিলে আমি ওই 11 সাল থেকে চাকরি করা শুরু করে দেয়। আর ওই যে এসআই ওনার কাছে আমি পরামর্শ নেই যে এই বিষয়টা আসলে তো আমার স্বামীর সংসারও শেষ হয়ে গেল, একদিকে লোকজন আমাকে বাজে কথাবার্তা বলতেছে, আপনি আপনার কাছে আসলাম স্টাম্পটা সম্পর্কে জানতে, আপনি বলেন গাজীপুর কোর্টে মামলা করতে। তখন উনি বলে যে হ্যাঁ, গাজীপুর কোর্টে মামলা করলেই ভালো হবে। পরে আমি গাজীপুর কোর্টে ওনার পরামর্শ নিয়ে আমি আর কি ওনাকে ফ্রি মাইন্ডে সবকিছু বলতাম, আর আমি মনে করতাম যে উনি আমাকে ভালো পরামর্শ দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওনার যে পরামর্শগুলো আমি মনে করলাম যে উনি যেহেতু পুলিশের লোক, উনি তো আমার খারাপ চাবে না। তারপর ওনার কথা মতো আমি গাজীপুর কোর্টে একটা মামলা করি, যৌতুক মামলা আহাদুল ইসলামের নামে। আহাদুল ইসলামের নামে গাজীপুর যৌতুক মামলা করলে ওয়ারেন্ট বাইর হয়। ওয়ারেন্ট আমাদের নীলফামারী যায়, নীলফামারী গেলে ওসি স্যারের কাছে গেলে পরে ওই তদন্তকারী দায়িত্ব দেয়। আমি গ্রামে বাড়িতে যাই, বাড়িতে যাই ওই তদন্তকারী অফিসারের সাথে দেখা করি। দেখা করার পর 2,000 টাকা ওনাকে দেই যে ওই আহাদুল ইসলামের বাড়িতে রেড দেওয়ার জন্য। 2,000 টাকা উনি নেয়। উনি 2,000 টাকা নেওয়ার পরে বলে যে আসামি ধরতে পারে নাই, ওই দিন আর কি বলে যে আসামি ধরতে পারে নাই। এভাবে আমার কাছ থেকে উনি টাকা নিতেই থাকে, আমি ওনাকে টাকা দিই। মানে এমনও দিন আছে উনি আমাকে বলে যে আজকে আসামি ধরবো, আজকে আমি লোক লাগাই দিছি, হ্যাঁ আপনি টাকা পাঠাই দেন। আমি এভাবে টাকা পাঠাই দেই, উনি আসামি ধরে না। আর আমি এদিকে আমার পূর্বের স্বামীর সাথে আমি কিন্তু কথা মেয়ের শত্রুতে বলি ওকে বুঝাইতে চাই, কিছুটা আবার বোঝে, আবার কিছু একদিন যদি বুঝে 2 দিন আবার পাশে যায়, আমার কথাগুলো শুনতে চায় না। তা আমি ওকে বলি যে তুমি আসো, আসার পর কিছু ডিগুমিট আছে বা কোনো কাগজপাতি আছে দেখো। তাই এদিকে আমি চিন্তা করছি ও যদি আসে আমার মামলাটার এদিকে যদি ও আমাকে কোনো আহাদুল ইসলাম কোনো লিখিত দেয় তাহলে আমার স্বামীকে আমি পেপারস হিসেবে দেখাইতে পারবো। আচ্ছা আচ্ছা। তারপর মামলা চলে আহাদুল ইসলামের, এভাবে 11 সাল পর্যন্ত আসামি ধরে নাই, 12 সাল পড়ে গেছে। 12 সালে ওই এসআই চলে আসবেন অভিনয়। যখন উনি চলে আসে তখন আমি কিশোরগঞ্জ থানায় যা দেখি যে আমার ওয়ারেন্টটা উনি জমা দেয় না থানা কোনো কর্তৃপক্ষের কাছে। আপনি মামলা করেছেন আহাদুলের এগেইনস্টে নাকি ওখানে পুলিশ অফিসারও ছিল? না, শুধু আহাদুলের এগেইনস্টে মামলা করেছেন। আচ্ছা আচ্ছা। আমি কিশোরগঞ্জ থানায় যাওয়ার পর দেখি যে আমি ওসি স্যারের সাথে কথা বলি যে আমার ওয়ারেন্ট স্যার এমুক নামে, তার বাড়ি তো সে ছেলে চলে আসছে। ছেলে কিন্তু বাড়িতে, আমি দেখি যে আমার সামনের দিক দিয়ে ঘোরাফেরা করছে, এলাকায় ঘুরছে। পরে ছাড়ব আর পুলিশ অফিসার থেকে বললো যে দেখো তো এই নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা। ওনারা খোঁজাখুঁজি করলো, করার পর বলল না স্যার এই নামে কোনো ওয়ারেন্ট নাই। তাই বলছে যে আগে কোন স্যারের কাছে ছিল, তো আমি বলছি যে স্যারের কাছে ছিল। পরে ওসি স্যারও কে ফোন দেয়, দিয়া বলে যে আপনার কাছে কি ওয়ারেন্ট ছিল? হ্যাঁ ছিল। আহাদুল ইসলামের ওয়ারেন্ট ছিল, তো আপনি জমা দিয়ে গেছেন? হ্যাঁ জমা দিয়ে গেছি। কার কাছে? দারোগার কাছে। পরে আমি দারোগার সাথে যোগাযোগ করলে উনি আমার 2 দিন আর কি বুঝাইছে, বুঝার পর 3য় দিনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। বলতেছে এই মেয়ে তোমাকে আমি এত বুঝাই, তুমি কি বোঝো না? আমাকে দিয়ে যায় নাই, আমাকে দিয়ে গেলে কি আমি ভাতে দিয়ে খাইছি? তারপরে আমি সাথে ফোনে যোগাযোগ করি বলি যে আপনি যদি আমার ওয়ারেন্টের কথা না বলেন তাহলে আমি সার্কেল স্যারের কাছে যাবো।
নাহলে এসপি স্যারের কাছে যাবো। সবাই বলতেছে আপনার কাছে ওয়ারেন্ট। আমাকে বলতেছে ঠিক আছে আপনার বর্তমান বাসার ঠিকানা দেন, কাগজটা আসলে আমার কাছে ছিল, আমি বলতে পারি না, ওয়ারেন্টটা আমার কাছেই ছিল। তখন আমার বর্তমান বাসা হেমায়তপুর, আমি এক ভাবির সাথেই থাকি। উনি আসবে, আমি ওনার জন্য খাওয়ার আয়োজন করছি, নাস্তা বানিয়ে রেডি করছি। উনি আসার পর দুপুর বেলা আসছে, খাওয়া দাওয়া করছে, ভাতও খাইছে। ভাতটা পুলিশ অফিসার? হ্যাঁ, পুলিশ অফিসার। পরে বলতেছে কি যে আমি যে কালকে যে প্যান্টটা পরছিলাম ওই প্যান্টে ওয়ারেন্ট রাখছি, এই আজকে যে প্যান্ট পরছি আমার তো মনেই নেই, আমার ভুল হয়ে গেছে। তা আপনার তো বাসা আমি চিনি গেলাম, আমি অন্য দিন আসি দিয়ে যাবো। আচ্ছা। পরে এই কথা বলছে, আমি তো মন খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে রান্না বাড়া করলাম, বাসায় থাকলাম, অফিস না যায়, আর এই কথা বলো। তা ঠিক আছে, উনি চলে গেছে। যাওয়ার পরে আমার একদিন রাত্রে 11টায় ছুটি হয়েছে। আমার বাসাটা হচ্ছে যে হেমায়তপুর আশা প্লাজারের পিছনে, ওখানে আর কোনো বাসা নাই, একটা বাসা, ফ্ল্যাট বাসা। ফ্ল্যাট বাসার আমি থাকি। তখন আমি ওই পূর্বের বাসাটা ছাড়িয়ে দিছিলাম, ভাবির সাথে বাসাটা ছিলাম। ওই বাসাটা উনি যখন আসার পরে একদিন চলে গেছে, তারপরে আমি ওই বাসা ওই মাসে আমি চেঞ্জ করি। আমি আগেই বাসা ছাড়িয়ে দিছিলাম, ছাড়িয়ে দেওয়ার পরে সাপ্লাইট ভাবে এক ফ্ল্যাট বাসায় রুম নিছি, আমার পাশের রুমটা ভাড়া হয় নাই। তো আমি বাসার রুম চেঞ্জ করছি, করার পর দেখি যে আমার একদিন 11টায় ছুটি হয়েছে। ওই এসআই উনি যে হেমায়তপুর স্ট্যান্ড থেকে আমার পিছ লাগছে আমি কিন্তু বলতে পারি না। উনি হয়তো বা কখনো আমাকে ফলো করছিল বা অন্যদিনও ফলো করছিল, তাই সেদিন আমাকে ফলো করতে করতে আমার বাসার ঘুরে গেলে অনেক দূর ঘুরে যাইতে হবে, অনেক বড় রাস্তা। আর সংক্ষিপ্ত হলে যে হেমায়তপুর আশা প্লাজারের চিপা একটা রোড আছে, ওটার সাথে কাছে হয় বাসা, 2 মিনিট লাগে স্ট্যান্ড থেকে। আমি ওই রোড দিয়ে বাসা ঢুকছিলাম, আমি পিছন দিকে ফলো করি নাই। বাসা ঢুকার পর ডাইনিং রুম খুলিয়া জুতা, ডাইনিং রুমে বালু ভরবে বিধায় জুতা হাতে নিয়ে আগে রুমে ঢুকছি, রুমে ঢুকিয়ে জুতা রাখিয়া আবার আসিয়া ডাইনিং রুম লাগাই দিছি। ইতিপূর্বে আমার বাথরুমে গেছে, আমি কিন্তু বলতে পারি না। মানে বাসাতেই? হ্যাঁ, বাসাতেই। আমার পিস যে লাগছিল আমি এটাও বলতে পারি না। আচ্ছা। আমার বাথরুমে চলে যায়, বাথরুমে চলে গেলে পরে আমি ঘরে ঠান্ডা ভাত থাকে ফ্রিজে, খাওয়া দাওয়া করি, করার পর খাওয়ার পানিগুলা রান্নাঘরে ফেলাইতে আসি। ফেলাইতে আসলে পরে আমি বাথরুম যাব, কিন্তু উনি ওই টাইমে কিন্তু আমার ঘরে গেছে। আমি যে পানি ফেলাইতে আসছিলাম ওই টাইমে উনি ঘরে গেছে। পরে আমি বাথরুমে যাই, বাথরুমে যাই, বাথরুম সারিয়া ঘরে যাই, ঘরে যা টিভি ছাড়িয়ে দেওয়া ছিল, লাইট অফ করলাম। লাইট অফ করে তখন 11:30 বাজে, রাতের মানে 11:40 বাজে আর কি। আমার ঘুম আসতেছিল, হঠাৎ করে আমার ওয়ার্ড্রোবের পিছনে ছিল, বাইরে হয়ে আমার মুখ চাপ দিয়ে ধরছে। মুখ চাপ দিয়ে ধরানোর পর তখন আমি আর কি দেখতে পারলাম যে উনি। তখন আমি বললাম যে আপনি কোন দিক দিয়ে আসলেন, আপনি কখন আসছেন? তো বলতেছে যে চিল্লাইও না। তো আমি বললাম যে চিল্লাবো না মানে, আপনি আসলেন, আমি একা থাকি, আপনি এখানে ঢুকলেন কিভাবে? কয় আমি ঢুকছি, তুমি যখন ডাইনিং রুম খুলি জুতা থুইতে আসছো তখন আমি ঢুকছি। তারপরে উনি আমার সাথে ওই দিন রাত্রে খারাপ কিছু করছে, খারাপ আচরণ করলো। এখন আমি চিল্লাইতে চাইলাম, জিনিসটা চিন্তা করলাম যে আমি চিল্লাইলে উনি র্যাবের লোক, যে কোনো ভাবে উনি বাঁচি যাবে। দেখা গেলো 2-4টা পোলাপান আসলে তখন ওনারাও চাবে যে আমাকে নষ্ট করার জন্য, বা বলবে যে আমি খারাপ মেয়ে। কিন্তু আমি ওই বাসার পাশের বাসায় আমি 2 বছর থাকছি, 11 সাল থেকে 11 সাল ছিলাম, 12 সাল ছিলাম। ঘটনা কিন্তু 13 সালে। তারপরে আমি জানতে পারি, পরে আমি কি করলেন আপনি ওই সময়টা যখন আপনাকে এই ধরনের অন্যায় আচরণ করা? আপনি কি শাউট আউট করা, চিল্লাচিল্লি করা কিছু? না, আমার চিল্লাচিল্লি করার মতো ব্যবস্থা বলতে কি, আমার ডাইনিং রুমটা অনেক বড়। আমি যদি আমার রুমটা ভিতরে, আমি যদি চিল্লাইতে যাই তাহলে আমার আওয়াজটাও কিন্তু, আমার রুমের দরজাও আটকানো, ডাইনিং রুমও আটকানো। এবং আমাদের যে সাপ্লাইট ভাড়াগুলা, বিল্ডিংটা হচ্ছে দোতলায় ভাড়াটি আছে, নিচতলায় কোনো 2 ফ্ল্যাটের কোনো ভাড়াটিয়া ছিল না, আমি প্রথম ভাড়াটিয়া ছিলাম। ওগুলো রুম খালি ছিল সে সময়। এখন আমি তারপরে চিল্লাচিল্লির অনেক ব্যবস্থা করছি। তখন চিন্তা করলাম যে চিল্লাচিল্লি করলে তো আমাকে দেখা গেলো যে এলাকার পোলাপান আগে আসবে, এলাকার পোলাপানের কাছে ও যে কোনো ভাবে বাঁচিয়ে যেতে পারবে, কিন্তু এলাকার পোলাপান তো আমাকে পরে ব্ল্যাকমেল করবে বা আমাকে নষ্ট করার চেষ্টা করবে। আমার মাথায় কিন্তু এই কাজটা করছিল। ও যদি বলে যে আমি ওর তদন্তকারী অফিসার, তখন বলবে যে তোমার তো আজকের পরিচয় না, হঠাৎ করে একটা মানুষ ঘরে ঢুকলে তা এক কথা, তোমার তো কিশোরগঞ্জ থানা থেকে পরিচয়, এরকম বলবে বিধায় পরে আমি আর কোনো চিল্লাচিল্লি করি নাই। না করার উনি ওই দিন রাত্রে নাকি আমার খাটের পায়ের কাছে ছিল টিভির টেবিল, ওখানে নাকি ক্যামেরা রাখছিল, মোবাইল নাকি ক্যামেরা আমি বলতে পারি না, কিন্তু উনি আমাকে যেটা বলছে যে ভিডিও করছিল। কি করে আপনি ক্লিয়ার করে বলেন, আপনাকে কখন বলে ভিডিও করার কথা, বা কি মানে আপনাকে ডিটেল বলেন আমাদের, আমরা বুঝতে পারছি না। মানে আপনার সাথে যখন এই অনৈতিক কাজটা হচ্ছিল তখন সে এই জিনিসটা ভিডিও করে, সে আপনাকে বলেছে কখন এটা? না, এটা আমাকে বলছে যে পরে বলছে যে যেদিন উনি আমার রাত্রে ওখানে ছিল, তারপর সকালে চলে যায়, চলে যাওয়ার পর উনি আমাকে বলছে যে তুমি কাউকে বলবা না, হ্যাঁ আমিও কাউকে বলবো না, এরকম ভাবে বলে। তা আমি চিন্তা করছি যে না, আমিও কাউকে বলবো না, আমার চিন্তাটা এরকম হয়েছে। আর ওনাকে আমি হাত পা ধরছি যে আপনি আর কখনো আমার বাসায় আসবেন না, আমি এই বাসা ছাড়ি চলে যাবো,
এই কথা বলছি। তখন উনি আমাকে 15 দিন পর উনি আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে তোমাকে একটা কথা বলি। তো আমি বলছি কি? বলে যে তুমি তো তোমার বাসায় যেতে বাধা করছো, বাসায় যাব না, তবে একটা জিনিস তোমার আছে আমার কাছে। তো আমি বলছি কি জিনিস? কয় তুমি জানো আমি যে সেদিন ভিডিও করছি। ওকে ওকে, আপনাকে তারপর দেখিয়েছে ভিডিওটা? না, আমাকে ভিডিও দেখায় নাই, আমাকে আর কি বলছে যে তোমাকে ভিডিও করছি। তা আমি বলছি যে আমি কিভাবে বুঝবো যে আপনি আমাকে ভিডিও করছেন? আমি এটা ওনাকে বললাম। যে পরে উনি বলছে যে ওনার পাশের বেডে আমার এক মামা সম্পর্কে, উনি ছিল দিনাজপুর থেকে আসছিল, উনিও এসআই, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ওই মামাটার সাথে। তা বলছে যে ঠিক আছে, আমি মোবাইলটা রাখি, বাথরুমে যাচ্ছি, তোমার তো মামা হয়, তুমি তাকে জিজ্ঞাসা করো, ফোন আমার মেমোরি খুঁজতে বললো যে মোবাইল টিপলে বুঝতে পারবে। মামাকে আমি ফোন দেই, মামা দেখেন তো একটু। মামা দেখি বলে হ্যাঁ মামি, আপনার কিছু ছবি আছে, মানে খারাপ কিছু বলতে কিছুই ওঠায় না, কিন্তু আপনি যে ঘুমানো অবস্থায় আছেন এভাবে আপনার কিছু খারাপ ছবি আছে, মানে আপনি ঘুমাইছিলেন। ওকে, এভাবে বলছে যে আপনি ঘুমাইছিলেন, তবে আপনার দেহটা আর কি বোঝা যাচ্ছে, এটা বলছে। তারপর আমি বললাম যে মামা আপনি একটু ডিলিট করে দেন। তো মামা বললো যে আমি যদি ডিলিট করে দিই এখানে দিলাম, ওর যদি আর কোনো মেমোরি থাকে। তখন আমি ওনাকে ফোন দেন, দিয়ে বলে যে আপনি এক কাজ করেন, আপনার এগুলো আমি ডিলিট করে দেবো, নাই তো বা একবারে শেষ করে দেবো, আপনি আমাকে কিছু টাকা দেন। তখন আমি বলি যে না, আমার কাছে কোনো টাকা নেই। তা বলে না, তাহলে যে আপনার মেয়ে আছে, আপনি যদি এতই ভালো হয়ে থাকেন যে পূর্বে একটা ঘটনা হলো, আবার একটা ঘটনা হলো, আপনার মেয়ে আছে, আপনার মেয়ে নিয়ে আপনি কিভাবে কাটাবেন? আপনি এদিকে বিয়েও বসতে চান, আপনি ভালো পরিচয় করতে চান, আবার আপনার এই প্রমাণগুলো আমি তাহলে বাইরে দেখাবো। তারপরে আমি বলছি যে ঠিক আছে, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। আবারও কিন্তু উনি 2 লাখ টাকা চাচ্ছে আমার কাছে। আমি কিন্তু আবারও বলছি যে আমার কাছে তো টাকা নাই, আমার কাছে কিছু গহনা আছে, আমি বিক্রি করে আপনাকে টাকা দেবো। ওকে, এই কথা বলার পরে বলছে ঠিক আছে। পরে আমি ওনাকে 1 লাখ টাকা দেই। আপনার গহনাগুলো বিক্রি করে আপনি ওনাকে 1 লাখ টাকা দিলেন? জি, আমি 1 লাখ টাকা দিলাম। দেওয়ানোর পর উনি আমাকে একটা মেমোরি দিল। মেমোরিতে কোনো কিছু নাই, খালি মেমোরি। উনি বলছে যে আমি ডিলিট করে দিছি সবকিছু, এই যে আপনি মেমোরি নেন যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে। পরে আমাকে মেমোরি দেয়, আমি এরকম নিশ্চিত ছিলাম। 13 সালের পহেলাতে এই ঘটনা। 13 সালের 1 মাস পর, ওটা টাকাটা নেওয়ার পরে 1 মাস পর আবার আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে আমি আপনার বাসায় আসবো। আমি কিন্তু আর পূর্বে ওই বাসাটা ছাড়লাম না, যেহেতু এটা মিটমাট হয়ে গেছে, বাসা তো ছাড়ার প্রশ্নই আসে না, কেউ জানে না, বাসাটা ছাড়ি নাই। পরে বলছে আপনার বাসায় আমি আসবো। তাই আমি বলছি যে আপনি আমার বাসায় কেন আসবেন? আপনার টাকা দিলাম আর আপনি এত কিছু করলেন, আপনি আমার বাসায় আসবেন না। তা বলছে যে না, আপনার সাথে তো শেষই হয় নাই, আপনার ভিডিও কিন্তু আমি রাখিয়ে দিছি, আমি কিন্তু আবারও মানুষকে দেখাবো। তখন আমি বলছি যে না, আপনি আমার বাসায় আসবেন না। তারপর উনি আমার বাসায় আসে, আমার পাশের রুমে ভাড়াটিয়া থাকে, নওগাঁ বাড়ি, ওরা স্বামী স্ত্রী ভাড়া থাকে। পরে আসার পর উনি আমাকে বলে যে আপনার মেমোরি আছে, যদি আপনি আমার সাথে এখানে সংসার না করেন, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকবো, আমি যতদিন আছি ততদিন আপনার প্রতি কোনো ক্ষয়ক্ষতি হবে না, এবং আমি এটা ভিডিও করবো না, যখন আমি জেলায় চলে যাব তখন আপনি আপনার মতো থাকতে পারবেন, আর এগুলো আমি কখনো প্রকাশ করব না। তখন আমি এই জিনিসটা চিন্তা করলাম যে না, এখন যদি হঠাৎ করে ও বাইরে দেখায় বা মানুষকে দেখায়, তখন তো আবারও টাকাও দিলাম, আবার এইভাবে কথা বলতেছে। তখন আমি ওর কথাতে আমি বলি যে ঠিক আছে আপনি আসেন। আমি নিজেই বলি যে আপনি তাহলে এটা ভিডিওটা কখনো কাউকে দেখাইয়েন না, তাহলে আমার মনে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই যদি আপনি দেখান। তখন উনি আমার বাসায় দীর্ঘ 8 মাস যাওয়া আসা করে, আমরা ওখানে থাকি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে। সবাই জানেও যে আমার পূর্বের স্বামী বিদেশ থাকে, স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, ওখানকার লোকজন, স্থানীয় লোকজন সবাই জানে, সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি ওখানে থাকি, আমার স্বামী পোশাকে আসে, সবার সাথে কথাবার্তা বলে, দোকানে খরচপাতি নেয়, পাশের বাড়িওয়ালাদের সাথে ভালো রিলেশন, কি আরো কোনো অনুষ্ঠান হলে আমার স্বামীকে দাওয়াত করে। এরকম আমরা ওই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আমরা ওখানে 7 মাস থাকলাম। 7 মাস থাকার পূর্বে আমার পেটে বাচ্চা চলে আসে। 1 মাসে আমি বুঝতে পারি না, 2 মাসে আর কি বুঝতে পারি। 2 মাসে বুঝতে পারলে ওনাকে আমি বলি যে এরকম আমার পেটে বাচ্চা আছে। তারপর উনি বলে কি যে আপনার পেটে বাচ্চা আছে, বাচ্চা নষ্ট করতে হবে। তখন আমাকে হাসপাতালে নিয়ে যায়। ওখানে ডাক্তার সাথে কথা বলে, ডাক্তার আমাকে পরীক্ষা করি, বলে যে ওনার তো অ্যাবর্শন করা যাবে না, ওনার তো 2টা সিজার, বাচ্চা রাখি দিতে হবে, আর যদি অ্যাবর্শন হয় তো ওনার জন্য রিস্ক হবে। এই কথার ভিতরে উনি আমাকে কি বলে যে আমাকে বিয়ে করবে। তা আমি বললাম যে আমার এতে পূর্বে কিন্তু আমার পূর্বের স্বামী ফিরে আসার সময় হয়ে গেছে। আচ্ছা, পূর্বের স্বামী ফিরে আসার সময় এসে উনি যে আমার কাছে আসা যাওয়া করতেছে, আমি যে কথা বলতেছি স্বামীর সাথে, এটা কিন্তু উনি জানে। আর আমার যে ওয়ারেন্ট, আসামি, সবই কিন্তু বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
জি। আহাদুল ইসলামের যে ওয়ারেন্ট সে যে দেবে বা আসামিটা ধরবে এরকম বাদ হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই গাজীপুর কোর্টে যাচ্ছি সাক্ষী দেওয়ার জন্য, প্রতি মাসে যাচ্ছি। তারপরে ওই আহাদুল ইসলামের নামে হবে হুলিয়ানামা। হুলিয়ানামা হবে, হুলিয়ানামার সময় কিন্তু আমি বুঝতে পারি না। ঘরে আসে, আমার যখন ওই মামলার ডেট পরে যেদিন করি ওই দিন করে আমাকে যাইতে দেয় না। আপনার বাচ্চাটা কোথায় গেল? তো ওই আমার বাবার বাড়িতে রাখছি। এখন ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না ওই সময়? না, মেয়ের সাথে আমার যোগাযোগ ছিল। মেয়ের সাথে যোগাযোগ ছিল। মেয়ের খাওয়া দাওয়া যা কিছু লাগতেছে আমি পাঠাচ্ছি, ঢাকা থেকেই পাঠাই, যা কিছু খরচাপাতি লাগে পাঠাই, এবং মাঝে মাঝে বাড়িতে যাই, মেয়ে দেখিও আসি। এরকম আমি মেয়েকেও যা দেখি আসি, মেয়ের সাথে যোগাযোগ আছে, ফোনেও কথা হচ্ছে। তারপরে আহাদুল ইসলামের ওই মামলার ডেট পড়লে আমাকে যাইতে দেয় না, বলে যাওয়ার দরকার নাই, অন্য ডেটে যাইও। তারপরে যখন ওর হুলিয়ানামা হবে, ইতিপূর্বে কিন্তু আমার পেটে ওর 2 মাসের বাচ্চা। তারপরে তো পরীক্ষা করলো, পরীক্ষা করার পর বলছে যে না, বাচ্চা নষ্ট করা যাবে না। তখন ও বলছে যে আমি বিয়ে করব। ওকে, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয়। জি তহুজা, বলুন তারপর। তা আমি বলছি যে না, আমি বিয়ে করব না, কারণ আমার তো পূর্বের স্বামী ফিরে আসবে, আর আপনি এতদিন আমাকে জিম্মি করে রাখছেন এই রিক্রুটিং এর ভয়ে দেখে, এটা ওটা ভয় দেখে। আমার যদি মরণও হয় তারপর আমি বাচ্চাটা নষ্ট করব, আমি বিয়ে করব না আপনাকে। তারপর বললো যে না, বিয়ে আমি করব। এরকম ভাবে বলার পরে আমাকে 13 সালের 7 মাসে আমাকে বিয়ে করে হেমায়তপুর কাজী অফিসে আমাকে নিয়ে যায় বিয়ে করে। বিয়ে করার সময় উনি আমাকে বলে যে ওনার আগেও বলছে, যতদিন ছিলাম একসাথে তখনও বলছে যে ওনার একটা মেয়ে আছে 8 বছরের বয়স, বউ মারা গেছে। আচ্ছা আচ্ছা। আর বিয়ে যখন করে সে সময় বলছে যে বউ মারা গেছে একটা মেয়ে, আর কাবিল নামায় যে সময় রেজিস্ট্রি করছে ওই সময় কাজী তো বলছে যে আপনি কি বিবাহিত? তা বলছে হ্যাঁ বিবাহিত, আমার বউ মারা গেছে। যে যখন বলছিল যে আপনি কি বউর অনুমতি নিচ্ছেন, তখন বলছে বউ মারা গেছে। আর আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম হ্যাঁ আমার স্বামী ছিল, ডিভোর্স হয়েছে, আমি এটা বলছিলাম। ওকে। বলার পরে তারপরে ওনার সাথে আমার বিয়ে হয়। মানে উনি আপনাকে ইচ্ছাকৃত বিয়ে করেন নাকি প্যাচে পড়ে বিয়ে করেন ফাইনালি? ফাইনালি বলতে যে ওনার ভিতরে হচ্ছে অন্যটা কাজ করছিল। আহাদুল ইসলামের যখন হুলিয়ানামা হয়েছিল তখন আহাদুল ইসলাম রূপকে বলছিল যে একটা কাবিলনামা, ওই মেয়ে তো মূর্খ অশিক্ষিত, আমার কাবিলনামার খোঁজ আজও পর্যন্ত বাইর করতে পারে নাই, আপনি একটা কাবিলনামা তৈরি করে আমার মামলাটা খারিজ করে দেন, আপনারটাও খোঁজ করতে পারবে না, এরকম বলছিল। কিন্তু আর তো আমাকে অতটা ধারণা করতে না পারে, ও কিন্তু অরিজিনাল আমাকে কাজী অফিস নিয়ে বিয়ে করছে। ওকে। বিয়ে করার পর ওটা 7 মাসে মানে 8 মাসের সময় আমার ওই হুলিয়ানামা হবে ওই আহাদুল ইসলামের। তখন আমি কোর্টে যাই। আমার বিয়ের 13 দিন পরে কাবিলনামা উঠাই। আমি কাবিলনামা উঠাই না, আগে কাবিলনামা উঠে আহাদুলের মামলায় সাপোর্টিং করে, ওই কাবিলনামা আহাদুলের মামলায় দেয়। আহাদুলের মামলায় দিলে আমি 8 মাসে 13 সালে 8 মাসে যাই দেখি যে আহাদুল ইসলামের মামলা খারিজ হয়ে গেছে। আমার উকিল মহিলা ছিল, উনি আমাকে বলতে আছে যে আপনার তো বিয়ে হয়েছে। তো আমি বলছি আমার বিয়ে হয়েছে কিভাবে? পরে বলছে যে আপনার স্বামী এসআই, তার কাবিলনামা, এই যে আপনার কাবিলনামা নেন। পরে আমি দেখি যে আমার আগে সে কাবিলনামা ওঠে ওই কোর্টে দিছে, আমার ওই মামলাটা, যৌতুক মামলাটা আহাদুল ইসলামের খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু জানতে পারি না যে আসলে কি ওর সাথে ষড়যন্ত্র। তখন কিন্তু আমি বুঝতে পারি যে ওকে দিয়ে এই কাজগুলো আমাকে করাইছি, বা ওই আহাদুল ইসলামের পেছে পড়ি, বা আহাদুল ইসলাম ভাই এইগুলো ঘটনা আমার সাথে ঘটাচ্ছে। তারপরে ওই আহাদুল ইসলামের মামলা খারিজ হয়ে যায়। খারিজ হয়ে গেলে পরে আমি বুঝতে পারি যে দুইজনেই ষড়যন্ত্রিত করিয়ে আমাকে বিয়েটাও করলো এবং কাবিলনামাটা কোর্টে আসলো। আচ্ছা। তারপর আমার বাচ্চা পেটে নিয়ে আমি বাড়িতে যাই, ছুটিতে যাই। ছুটিতে গেলে আমি ওর বাড়ি হচ্ছে গাইবান্ধা, আমার বাড়ি হচ্ছে রংপুর। আমি ওর বাড়িতে যাই, ওকে ফোন না দিয়ে আমি যাই। তা ওর বাড়িতে গেলে ওর এলাকায় ঢুকলে ওকে আমি ফোন দেই যে আমি তোমার বাড়িতে। তখন ও বলে যে বাড়িতে যাইও না, তুমি এলাকার পাশে থাকো, আমি তোমাকে নিয়ে ঢাকা যাব। আমি যখন 7 মাস সাথে থাকলে পরে ওর এক ভাইয়ের বিয়ে, ও পুলিশে চাকরি করে রাঙামাটি আছে, ওর বিয়েতে আমাকে বলে কি যে তুমিও যাবা বিয়েতে। তখন আমি একসাথে যাই। আমি যে আমার বাবার বাড়িতে 2 দিন থাকার পরে বিয়ের কেনাকাটা করছিলাম, করে ওর বাড়িতে যাই। ওর বাড়িতে গেলে ও ভাই, আমরা স্বামী স্ত্রী যেভাবে ঢাকায় থাকি এক ঘরে, ওখানেও কিন্তু এক ঘরে থাকি। আমার মেয়েকেও আমি সাথে নিয়ে গেছিলাম, আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম। আমার মেয়ে ওর মেয়ে খেলতেছে। আর ওই বিয়ে করছিল আপন জ্যাঠতো বোনকে, এক ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। তা যে মেয়েকে বিয়ে করছে পরে আর কি আমি জানতে পারি, ওই যে বর্তমান ওনার বাসায় ছিল, তা ওনার বউ কিন্তু আমাকে পরিচয় দিছিল যে বোন, জ্যাঠতো বোন। ওনার সাথে আমি অনেক ইয়ার্কি করি, কথাবার্তা বলি। বলার পর আমরা বিয়েতে ছিলাম 4 দিন, আমরা 2 মাইজি 4 দিন বিয়েতে ছিলাম একসাথে, সবাই বিয়েতে গেছিলাম। ওনার বউ আমাকে পরিচয় দেয় না যে আমি বউ। আমরা রাত্রে একসাথেই থাকি, ঘুমাইও একসাথে, খাওয়া দাওয়া সবকিছুই একসাথে। 4 দিন থাকার পরে আমি
চলে আসি ঢাকায়। ঢাকায় চলে আসার পরে কিন্তু আমাদের বিয়েটা হয়েছে। ঢাকায় চলে আসার পর 1 মাস পর আমি যখন দেখছি যে ওর বাড়িতে বউ নাই, তারপরে যখন ও আমাকে বাচ্চা পেটে আসলো, যখন আমাকে বলছে, তখন আমি আর কি একদিকে সম্মতি দিয়েছি যে বাচ্চা তো নষ্ট করা যাচ্ছে না, তাহলে তো আমার বিয়ে বসতে হবে, এরকম চিন্তা ভাবনা করছিলাম। তারপরে ওর বাড়িতে যাওয়ার পরে ওর বউয়ের থেকে চলে আসলাম। চলে আসার পর তো বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তারপর ওর ঢাকা থেকে তো আবারও ওর বাড়িতে গেলাম। ওর মানে যে পুলিশ কর্মকর্তাকে আপনি বিয়ে করলেন, তাই তো? নাম কি ছিল ওর? এসআই আব্দুল রব। হ্যাঁ, পরে যে আবার ওর বাড়িতে গেলাম। বাড়িতে গেলে পরে ও আমাকে বাড়িতে যাইতে দিচ্ছে না, বলছে যে আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি পাশে থাকো, আমি আসি তোমাকে নিয়ে ঢাকা যাব। আমি এক বোনের বাড়িতে দাওয়াত খেতে গেছি। তা আমি অপেক্ষা ছিলাম, পাশে এলাকায় স্কুল মাঠে ছিলাম। ও আসলো, আসার পর বললে যে চলো আমরা ঢাকা যাই, বেডিং পত্র সব নিয়ে আসছে। তা আমি বলছি যে তোমার বাড়ির কাছে আমি আসলাম আর আমি ঢাকা যাব, তোমার মা বাবার সাথে আমি দেখা করে যাব। তখন আমাদের বিয়ের হচ্ছে যে 18 দিন 19 দিন। তা বলছে যে না, মা বাবার সাথে দেখা করা লাগবে না, পরে আরেকদিন এসে দেখা করো। তা আমি বলছি না, আমি দেখাই করবো। মানে আমি জিদ করলাম। জিদ যখন করলাম তখন আমাকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আমরা শুয়ে রয়েছি। ওর বউ আসি বললো কি যে মোবাইলটা দাও তো। তা ওর মোবাইলটা কিন্তু আমার হাতে, রাস্তায় আমি মোবাইলটা নিছি, রোডে আমি মোবাইলটা ওর কাছ থেকে আমি নিছি, আমার কাছে আছে মোবাইলটা, রূপের কাছ থেকে। হ্যাঁ, রূপের কাছ থেকে ওর মোবাইল আমি নিছি। নেওয়ার পর ওর বউ বলছে মোবাইলটা দাও তো। তা আমি শুয়ে রয়েছি, ও শুয়ে রয়েছে। তা ও বলছে যে আমাকে বলতেছে দাও তো মোবাইলটা। তা আমি বললাম তোমার মোবাইলে না টাকা নাই, তুমি বলছো। আমাকে তো রোডে বলছিল যে টাকা নাই। তা ওর বউ বলছে যে মোবাইল আমার, ওর হবে কেন। তা আমি মোবাইলটা যখন বাইর করে দিলাম, তখন ওনার বউ বলছে কি যে আমাকে বললো যে মোবাইলটা তুমি কোন অধিকারে, মানে ঝগড়া করার জন্য আর কি বললো, কোন অধিকারে হাতে নিছো। তা আমি বললাম আমার স্বামীর মোবাইল আমি নিছি। তো ওর বউ বললো কি যে আমি ওর বউ। তখন এই কথা যখন বলছে, তখন আমি ওনার সাথে এক প্রকার আমার ঝগড়াঝাটি হয়ে যায়। রোব আমাকে মাইডাং করে, বিছানা থেকে উঠিয়ে আমার অনেক মাইডাং করে, কিন্তু ওর বউ আমার পিছন দিক দিয়ে এসে চুল ধরে। ধরার পর অনেক ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পর রাত্রের বেলা, সন্ধ্যা টাইমে আমি গেছিলাম। রাত্রের বেলা রোব, আপনি তো জানতেন রোফের বউ আছে, এটা কি জানতেন না? না না, আমি কখনো জানি না যে বউ আছে, কারণ বিয়ের আগে তো আমি পূর্বে গেছিলাম, 4 দিন ছিলাম। তখন তো আমি ওই মেয়ে তো পরিচয় ছিল জ্যাঠতো বোন। ওই মেয়ে পরিচয় দিয়েছিল জ্যাঠতো বোন। তার মানে আপনাকে বিয়ে করছে এটা কি ওই মেয়েটা জানতো? হ্যাঁ, ওই যে যখন নিয়ে গেছিল বিয়ে, মানে ওনার আগের বউ কি জানতো যে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, যখন আমাকে বিয়ের আগেও নিয়ে গেছিল তখনও তো আমরা একসাথে ছিলাম, এক ঘরে ছিলাম। তখন তো ওর বউ না জানার কথা না, ওর বউ তো জানে যে বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি রাত্রেবেলা রাইত হলো, আমরা একসাথে রোব সহ আমরা ছিলাম। থাকার সকাল যখন হলো, রোব আমাকে বলছে যে আমাকে নিয়ে ঢাকা আসবে। ঢাকা আসার কথা বলার পর এখন সকালবেলা দেখি কি যে ঢাকা আসে না, ওই বউয়ের সাথে মানে ভংচং আমার কথাবার্তা বলে। ওর বউ বলে 2 লাখ টাকা দাও, দিয়ে ওকে নিয়ে যাও। ওর বউ এই ধরনের কথা বলে? হ্যাঁ, ওর বউ আমাকে বলতেছে 2 লাখ টাকা দাও, আমরা বাড়ি করবো। কিন্তু রোব কিন্তু খুবই গরিব ফ্যামিলির ছেলে, কিন্তু চাকরিটা ওর এএসআই হয়েছে মানে 11 সালে, 2 বছরে আর কি এএসআই বয়স, 3 বছর। বাড়িতে কিন্তু নিম্ন ঘর, মানে বেশি একটা উচ্চপথ না রোগের। তারপরে রোগ বলে যে হ্যাঁ, আমার বউ যেটা বলে টাকা দাও, আমরা চলে যাই, আমি আর এই 6-7 মাস আছি, আর আসবো না বাড়িতে, এই কথা বললো। তা আমি বলছি যে না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর টাকা পয়সার প্রশ্নই আসবে কেন, আপনি আমার স্বামী, আর টাকা পয়সার এখানে তোমার বউকে আমি টাকা পয়সা দেবো কেন। এরকম ভাবে কথাবার্তা হলে আমাদের ও আর আসতে চায় না, আমার সাথে আর আসবে না। ও ছুটি নিয়েছে 10 দিনের। কোম্পানি কাউন্টারকে আবার ফোন দিয়ে আবারও ছুটি নিল। যখন আবার কোম্পানি কাউন্টার ফোন দিয়ে ছুটি নিল, তখন আমি আবার কোম্পানি কাউন্টারকে আমিও ফোন দিলাম যে স্যার, আমি রৌবের ওয়াইফ, ছোট ওয়াইফ, আমাকে বিয়ে করছিল, বলে নাই যে ওর বউ আছে, এখন ওর বাড়িতে আছে, আমাকে মাইডাং করতেছে, আপনি ওনাকে আর 2 দিন ছুটি দিয়েছেন, আর ছুটি দেবেন না। আমিও চিন্তা করছি 2 দিনে ওর বাড়িতে থাকবো, থাকার পর ওর ছুটি শেষ হলে আমরা চলে আসবো। তারপরে দেখি যে ওর বউ বেশি মার্কেটিং করে, ও মার্কেটিং করে যে আমার কাছে টাকা চায়। আমি কিন্তু আমার শরীরে সবসময় আমি গহনা বেশি ব্যবহার করি। আমি 1 ভরি গহনা ছিল, আমার গলায় চেন ছিল, কানে দুল ছিল। ওর বউ, আমি রাত্রে শুইছি, ওর বউ ও বলছে যে খুলে নাও এগুলা, কখন কি আসে না আসে খুলে নেবে, আমাদের ভাঙ্গা ঘর, খুলে নাও। ও খুলে নিছে, আমি দিচ্ছি, খুলে দিছি। এই যে আপনি এত গোল্ডের কথা বলছেন, বা এই যে আপনার গোল্ড বিক্রি করে আপনি কখনো কখনো ট্র্যাপে পড়ে টাকাগুলো দিচ্ছেন, লাখখানেক টাকার মতো, এই গোল্ড গুলো আপনি কোথায় পেয়েছেন? এই গোল্ড গুলো হচ্ছে, আমি তো আমার স্বামী আমাকে সোনা দানা দিছিল সৌদি আরবে থাকা অবস্থায়। এইগুলোই সেগুলা? হ্যাঁ, এগুলাই সেগুলা, মানে আমার নিজস্ব কিছুই নাই। আচ্ছা, তো খুলে নিল আপনার কাছ থেকে? তারপর? হ্যাঁ, খুলে নিল। এটা কে নিল? রোগ খুলে ওর বউকে দিল যে তোমার অর্ডার। এই মার খাওয়ার পরেও আপনি আবার ওখানে গেছেন? না, আমি তো ওখানে ওই অবস্থায় আছি। আচ্ছা, ওখানে আছেন? ওখানে আছি আমি, 3য় দিনের ঘটনা। আচ্ছা, তারপরে দেখি যে মার খাওয়ার পরে আপনি ওখান থেকে না চলে ওখানে থাকলেন কেন? ওখানে থাকলাম এর জন্য যে আমাকে তো সেদিন ও মারছে, মারার পর দেখি যে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমার সাথে আবার ভালো বিহেভ করছে। হ্যাঁ, ভালো। তারপর গহনাগাটি খুলে নিছে, নেওয়ার পরে পরের দিনে দেখি কি যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে।
খারাপ ব্যবহার করতেছে, ঢাকা আসতে চাচ্ছে না। তারপর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান আছে ওনাদের কাছে গেছি, যাওয়ার পর ওনাদেরকে বলছি যে আপনার এলাকার ছেলে আমাকে বিয়ে করছে, আমার এরকম বাচ্চা পেটে 3 মাস, কিন্তু উনি আমাকে বিয়ের আগে বলছিল যে ওনার বউ মারা গেছে, একটা মেয়ে আছে। আর ওনার এলাকার মেম্বার চেয়ারম্যান কিন্তু আমাকে ওই বিয়ের অনুষ্ঠানে দেখছে বউ ভাতে। তা আপনারা তো আমাকে দেখছেন। সে সময় বলছে চেয়ারম্যান বলছে সে সময় তো সে পরিচয় দেয় নাই, আমরা তো এত জানি না, আমরা দাওয়াত খেতে গেছিলাম। তা এখন কি সমস্যা বলেন? তা আমি বলছি এরকম আমাকে বিয়ে করে নিয়ে আসছে, এখন সে তার বউ বাইর হয়েছে, এতদিন বউ বলছে যে আমি বোন। পরে এলাকার চেয়ারম্যান গাইবান্ধার বাদল চেয়ারম্যান ওনাকে ডাকলো, আমাকে ডাকছে, ওর বউকে ডাকছে। ডাকার পর এলাকার ইউনিয়ন পরিষদে ডাকার পরে মানে ভীষণভাবে এলাকার লোকজন আর কি ওকে অপমানিত করলো যে একটা চাকরি করো, একটা মেয়েকে বিয়ে করছো, তার পূর্বে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এভাবে বিয়ে করে নিয়ে আসছো, তাকাবারে ধোকা দিছো যে তোমার বউ নাই। তার বউকে সবাই কিন্তু জিজ্ঞাসা করতেছে মহিলারা যে তুমি আবার কেমন মেয়ে যে তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামীর সাথে আগে এসে থাকি গেছে বিয়ের আগে, তখন বলো নাই, এখন আবার বলো যে আমার স্বামী। মানে এরকম ভাবে কথাবার্তার পর ওর বউ বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি বলি নাই, আমার স্বামী নিষেধ দিয়েছিল, ও টাকা পয়সা নেবে, নেওয়ার পরে আমাদের বাড়ি করবে, করার পর ওই মেয়ে কোনো কিছুই করতে পারবে না, এরকম আর কি বউকে বুঝাইছিল যে মেয়ে কিছুই করতে পারবে না। তারপরে এলাকার চেয়ারম্যান বিচার করে দেয় যে তুমি তোমার বউকে নিয়ে যাও, বিয়ে করছো যেহেতু বউকে নিয়ে যাও। তখন ও চেয়ারম্যানকে বলে যে চাচা আমাকে 3 মাস সময় দিতে হবে। হ্যাঁ, পুলিশ অফিসার বলে চাচা আমাকে 3 মাস সময় দিতে হবে, আমার যেহেতু 2 বউ, এক বউ আগের বাড়িতে থাকে, এখন এই বউকে রাখলে তো এখানে রাখা যাবে না, তা ওকে এক কাজ করেন, ওকে পাঠাই দেন ঢাকায়, ও 3 মাস পর আসিয়া আমার বাড়িতে উঠবে, আমি আলাদা বাড়ি ঘর করবো। সে সময় আগস্টের 10 তারিখ, 11 তারিখের ঘটনা, 12 তারিখের ঘটনা, ঈদের সময় ছুটিতে গেছিলাম আর কি। তাই সে সময় আর কি গাড়ি চলতেছে না, মানে গাড়ি ছিট পাই নাই আমি। ছিট না পাওয়াতে আমি আবার কি করছি, আবার ঘুরে আসি ওই চেয়ারম্যানের মাধ্যমে কিন্তু আবার ফোন দিছি চেয়ারম্যান সাহেবকে যে চাচা আমি তো যাইতে পারি নাই, গাড়ির ছিট পাই নাই। তখন উনি বলছে ঠিক আছে তুমি চলে আসো। আচ্ছা, গাইবান্ধা থেকে আমি আবার চলে গেছি। চলে যাওয়ার পরে তারপর ওর বাড়িতে আমাকে চেয়ারম্যানে যে থুয়ে আসছে, আমাকে নিয়ে সাথে গেছে যে রব মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না, ও গাড়ি ছিট পায় নাই, গাড়ি ছিট পাইলে ও চলে যাবে, কালকে আমরা ফোন করে দেখি ছিট নিয়ে দিতে পারি কিনা। এই কথা বলছে। রাত্রের বেলা আমার স্বামী দেখি যে আমার ওই যে বড় মানে ওর শ্বশুর ঘরে আর কি, এক পাশাপাশি ঘর, বউ বাচ্চা নিয়ে আমাকে, আমি যখনই শুনছে যে আমি গেছি তখন বউ বাচ্চা নিয়ে ওর শ্বশুরের ঘরেও যে ঢুকছি, বউ বাচ্চা নিয়ে আলাদা থাকবে। আমি আবার ওই ঘরে গেছি যে আমি ডাকতাছি, তা দেখি আমার ডাক শুনে না। ডাক না শুনলে পরে ও সময় ওর বউর সাথে আমার কথা কাটাকাটি হলো যে আমি ডাকি এভাবে শোনে না, কয়েকটা কথা কাটাকাটি হলো। হওয়ার পরে আমি তখন একটা কাজ করছি, সেটা হলো যে তুমি যেহেতু আমাকে বিয়ে করছো, আমি তোমার ছোট বউ, আমার কাছে তোমাকে থাকতে হবে, মানে আমি এরকমটা সিনক্রেট করলাম যে আমার কাছে তোমার থাকতে হবে। তারপরে বলছে না, ওর বউ বলছে না তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না, মেয়ের বাবার ঘরে কিন্তু। আমি বলছি যে শোনো, যদি ও আমার কাছেও না থাকতে পারে তোমার কাছেও থাকবে না, ওকে একা এক ঘরে থাকতে হবে। পরে ওই কথাতে মানে মেয়েটা আর কি লজ্জা পাচ্ছে, ওর বাবার বাড়ি শ্বশুর বাড়ি মানে মা বাবা ওখানে আছে, তখন ওকে নিয়ে আমার ছোট দেবর থাকে ওর ঘরে রাখলাম, ওই আমার সাথে আমার শাশুড়ি থাকলো আর আমার ননদ ছিল ওর সাথে থাকলো। পরের দিনে সকালবেলা ভোর টাইমে মেয়ে চলে গেছে, আমার যে গহনাকাঠি ছিল নিয়ে ওই বাচ্চা দুটো নিয়ে ও চলে যায়, আর আমরা কিন্তু ঘুমান্ত অবস্থায় শুনতে পেলাম যে ওর বড় বউ চলে গেছে, কোথায় গেছে জানি না। ঘুমাতে ওঠার পর বলতেছে যে ওর বউ চলে গেছে, ওর বোন বললো। আমাকে রোগ বিছনার থেকে উঠে বললো, ওর মাকে বললো যে ওর বউ তো গেছে, ওর বউয়ের চিন্তায় ও খুঁজতেছে, বউ বাচ্চা খুঁজতেছে। খোঁজার পরে আমি দুপুরে গোসল করছি, গোসল করি পাশে পাটবাড়ি এখানে আর কি রশি টাঙ্গা আছে, কাপড় নাড়ি দিতে গেছি। আর আমার শাশুড়ি খুবই ভালো মহিলা, যথেষ্ট, মানে আমি যে পুকুরে গোসল করতেছি ওই বাড়িতে কিন্তু কোনো কল নাই, পুকুরের পানি খায়, পুকুরের পানি দিয়ে গোসল করে, এরকম পরিস্থিতি, মানে বাথরুম বন্ধ তার বাড়িতে নেই। তারপর আমি কাপড় নাড়ি দিয়েছি যে ওই বউয়ের যে বড় ভাই আমার সাথে ওই কাপড় নাড়ি দিতে গেছি, আমার আর কি মোবাইলটা কাড়ি নেবে, তাহলে আমি তাড়াতাড়ি মোবাইলে কিন্তু কথা বলতেছি আর কাপড় নাড়ি দিতেছি, তাড়াতাড়ি মোবাইলটা বুকের ভিতর নিছি। বুকের ভিতর নেওয়ার পর বলতেছে যে আমাকে বলতেছে যে চলেন সিনেমা দেখতে যাই, হলে যাবো ছবি দেখতে। তা আমি আবার বললাম কি যে আমি ফিরে একা সিনেমা দেখতে গেলে কেমন হয়, তোমার বোনকে ওর সাথে নাও, যে তোমার বোন কেউ নাও, আমরা 2জন থাকবো, তুমি থাকবো, ভালো হবে। তারপর ওই ছেলেটা আমার সাথে আর কি খারাপ ব্যবহার করা শুরু করে দিল।
খারাপ ব্যবহার শুরু করলে পরে আমিও কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করতেছি। জি। মানে ও আমাকে গালিগালাজ করতেছে, যেটা ও আমাকে বলে যে তোমার মতো মেয়েকে 200 টাকা দিলে তোমাকে ওকে, পাওয়া বুঝতে যাবে। পেরেছি আমরা, ফাইন, বুঝতে ঠিক আছে? পেরেছি। হ্যাঁ, তারপর এভাবে বলতে পাল্টা জবাব আপনিও দিচ্ছেন। আমি ওকে জবাব দিচ্ছি। তা জবাব দিলে আমার শাশুড়ি এদিক দিয়ে বাইরে আসি বললে যে বেহারের মতো কি একটা মেয়ে আসছে গালিগালাজ করতেছে, ও কি এমনি আসছে, ওকে তো বিয়ে করছে বিধায় আসছে, ওর কাছে তো প্রমাণ আছে। মানে আমার শাশুড়ি আসি ওকে বলছে যে তোমরা জাত করতে পারো না এতদিন। মানে আমার স্বামী আবার আমার শাশুড়ি শ্বশুরের সাথে ভালো সম্পর্ক না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, শালার সাথে ভালো সম্পর্ক। তারপর আমার শাশুড়ি এসে বলার পর আমার স্বামী পিছন দিকে, আমি কিন্তু 2 দিন না খাওয়া ওখানে, আর আমার স্বামী যে সকালবেলা কোথায় গেছে আমি বলতে পারি না। তারপরে আমি ওখানে অসুস্থ হয়ে যাই, আমাকে কিন্তু ওই ছেলেটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওর শালাটা যখন মানে কাছাকাছি হয় কিন্তু তর্কাতর্কি করতে আসছি, ধাক্কা দিয়ে যখন ফেলাই দেওয়ার পর আমি ওখানে অসুস্থ হয়ে যাই। অনেক অসুস্থ হয়ে গেলে আমার জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান হারা হইলে আমাকে প্রথম স্যালাইন দেয়। মানে আমি আর কি পরে শুনতে পারি যে যখন স্যালাইনটা যায়, আমার জ্ঞানের আগে কিন্তু স্যালাইনটা শরীরে যায়। তো স্যালাইনটা যখন আমার শরীরে যায়, পুরো শরীরে আমার ব্যথা আসে। ব্যথা আসলে আমি আর কিছু বলতে পারি না। আর ওই স্যালাইন যাওয়ার আগে আমাকে কিন্তু গ্যাসের ট্যাবলেট বলিয়ে ডাক্তার আসে, গ্রামের ডাক্তার নিয়ে আসে, ওই ট্যাবলেট আমাকে গ্যাসের ট্যাবলেট বলি খাওয়ায়। খাওয়ানোর পরে আমার যখন স্যালাইন যায়, ব্যথা আসার পর আমি দেখি যে আমার ব্লাড যাচ্ছে, এরকম আমি বুঝতে পারলাম যে আমার ব্লাড যাচ্ছে। বাথরুমে গেলাম, যাওয়ার পর দেখি যে আমার ব্লাড যাচ্ছে। তারপর আমি যখন আমার প্রচুর পরিমাণ ব্লাডিং হচ্ছে তখন আমার কোনো সেন্স নাই, মানে আমি জ্ঞান হারা হয়ে গেছি। পরে দেখি যে জ্ঞান ফিরে আসার পর দেখি আমি গাইবান্ধা সদর ক্লিনিকে আমার জ্ঞান ফেরার পর দেখি যে বাচ্চাটা আর পেটে নাই, আমার ব্লাড যাচ্ছে, বাচ্চা পেটে নাই, আমাকে ব্লাড দিচ্ছে। মানে আমার স্বামী ওর শরীর থেকে ও পজিটিভ, আমারও গ্রুপ ও পজিটিভ, ও ব্লাড দিচ্ছে আমাকে গাইবান্ধা ক্লিনিকে। তারপরে গাইবান্ধা ক্লিনিকে আমি 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভর্তি ছিলাম। ইতিপূর্বে আমি যখন একদিন হালকা সুস্থ হইলাম, গাইবান্ধা থানায় যে একটা সাধারণ ডায়েরি করি, জিটি করার পর আমার ওই সাথে আমার শাশুড়ি 4 দিন ছিল ওখানে। যে আমি ক্লিনিকে ছিলাম, ছোট দেবর ছিল আর শাশুড়ি ছিল। তারপর একদিন যেদিন আমি চলে আসব, ওই দিন রিলিজ দেবে, ওই দিন আমার স্বামী যায় এবং এলাকার চেয়ারম্যান যায়, একজন লোক এলাকার, না ওনারা চেনে, আমি চিনি না। তারপর চেয়ারম্যান যখন যাওয়ার পর আমার শাশুড়ি পাশের বেডে শুয়ে থাকে, আমি এক বেডে। আমার স্বামী চেয়ারম্যানকে বসে লাইট অফ করিয়ে আমাকে বলে যে ওর সাথে ভালো ব্যবহার করতে, চেয়ারম্যানের সাথে। তা আমি আমার স্বামীর সাথে খুবই রাগারাগি করলাম, আমি কিন্তু শুয়ে রয়েছি, যে ভালো ব্যবহার কি বলতো। আমার শাশুড়ি কিন্তু জাগনা হয়ে গেছে। যার পর আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক গালিগালাজ করলো যে তুই কি মা বোন ছাড়া হয়ে গেছিস, একটা অসুস্থ মানুষ, তাকে কি বলিস। আর চেয়ারম্যানকেও বললো যে আপনি এখানে কেন আসছেন, আমার শাশুড়ি বললো আপনি এখানে কেন আসছেন, আপনি চলে যান তো, রাতের এখন 12টা বাজে একটা রুগী আসার কথা আপনার। পরে চেয়ারম্যান চলে যায়, আমার স্বামী ওই দিন রাত্রে আমার কাছে থাকার পর আমাকে অনেক বুঝায়, বলে তুমি ঢাকা চলে যাও, আমি আসতাছি। আমার বড় বউকে বোঝানোর পর আমি আসতেছি, তুমি কালকে সকালবেলা চলে যাবা। তখন আমি চিন্তা করলাম না, অনেক গ্যামজাম হইলো, বাচ্চাটাও তো নষ্ট হয়ে গেছে। তখন আমার ছোট ওই রাঙামাটি যে দেবরটা চাকরি করে পুলিশে, ও আমার এক নুন দিয়ে আমাকে গাড়িতে উঠাই দিল, ঢাকার গাড়িতে ডাইরেক্ট উঠাই দিল। আমি কিন্তু অসুস্থ, আমার হাতে পায়ে পানি জমছে, মানে আমার শরীরে পর্যন্ত পানি আসছে, এই অবস্থা। আমাকে গাইবান্ধা আসিয়া ওরা গাড়িতে উঠাই দিল। আমি ঢাকা চলে আসছি। ঢাকা চলে আসার পরে তারপরে আমি 4 দিন পর ওর ছুটি শেষ হয়, আমি আর কি আনুমানিক করি যে ওর ছুটি শেষ হয়েছে, ও এখন নবীনগর চলে আসছে। তারপরে যাওয়ার পরে কোম্পানি কাউন্টারের স্যারের সাথে দেখা হলো, কথা বললাম। তাই কোম্পানি কাউন্টার স্যার আবার ওকে ডাকলো যে রূপ তুমি কি মেয়েকে বিয়ে করছো? তা বলছে যে হ্যাঁ স্যার, আমি তো বিয়ে করছি, আমি ডিপোজও তাকে দিছি। তা বলছে কবে ডিপোজ দিছ? তা বলছে যে ওই মাসের, মানে ওটা হচ্ছে যে 8 মাসের 13 তারিখে মনে হয় সম্ভবত, 8 মাসের 13 তারিখের কথা বলছে যে আমি তাকে ডিপোজ দিছি। তারপরে আমি এই কথাটা যখন শুনতে পারি যে উনি আমাকে ডিপোজ দিছে, তারপর আমাকে ওই কোম্পানি কোনটা বললো যে আপনি আর এখানে আসবেন না, আপনাকে ডিপোজ দিছে। তখন কি আপনাকে ডিভোর্স দিয়েছিল? আমি ডিপোজের কোনো কাগজ পাই নাই। তখন আপনি কাগজ পাননি? না, আমি কোনো কাগজ পাই নাই। প্রথম যে ওর মুখ থেকে আর কোম্পানি কাউন্টারের মুখ থেকে শুনলাম যে আমাকে ডিপোজ করছে 13 তারিখে। বরং আমি 13 তারিখে ওর বাড়িতে ছিলাম, অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। তারপরে আমি কি করি, সিওর কাছে অভিযোগ করি, একটা লিখিত দরখাস্ত দেই। ওকে প্রিয় শ্রোতা, আমরা তহুজার কাছে আবারও ফিরে যেতে চাই। দরখাস্ত দিলে আমাদেরকে দুজনকে একসাথে ডাকে। ডাকার পর ওর সাথে কথা বলে ওকে, আমি এভাবে বিস্তারিত সবকিছু বলি। বলার পর ওর সাথে কথা বলে ওকে বলে যে এটা কি তুমি ঠিক করছো? তা বলে না। তাহলে তুমি ওকে নিয়ে যাও সংসার করো। আচ্ছা। তারপরে আমাকে নিয়ে বাইর হয়, ওখান থেকে বাইর হয় আসার পর রাস্তায় ও
পোশাকে টহল গাড়ি আসছে, ওই গাড়িতে উঠছে। গাড়িতে উঠে ও চলে গেল, আমাকে রাখি কিন্তু চলে গেছে, তাই মেন রাস্তায় আমাকে রাখি ও চলে গেল টহল গাড়িতে। পরে আমি চিন্তা করছিলাম যে গাড়িতে গেল সবাই আছে হয়তো বা পরে আমার সাথে যোগাযোগ করবে। পরে দেখি কি যে আমার সাথে আর যোগাযোগ করে না। আর আমি আসি দেখা করার জন্য আমাকে আর দেখা করতে দেয় না। মানে আমি গেটে আসলে ওনারা আমার সাথে খারাপ ব্যবহার করে, যে আপনি কেন আসছেন, আপনার সাথে স্যার দেখা করবে না, আর আপনি এখানে আসবেন না, আসলে আপনাকে চালান দেবো, মানে বিভিন্ন রকম হুমকি দেয় আমাকে। দিলে পরে আমি আর ওখানে কোনো বিচার পাই না। বিচার না পর্যন্ত আমি বরাবর অভিযোগ করি। 2 মাস তদন্ত চলে। 2 মাস তদন্ত সাথে আমি দেখা করছিলাম। দেখা করার পরে উনি তদন্ত করার পর রিপোর্ট আসে যে আমার এটা ব্যবসা, আমি ছেলেদেরকে ফাঁকে ফেলে বিয়ে করি, আমি এরকম মোহরানার টাকা দাবি করি। হ্যাঁ, আপনার এগেইনস্টে এই ধরনের রিপোর্ট আসে? হ্যাঁ, এগেইনস্টে রিপোর্ট আসে, আমি খারাপ, এভাবে রিপোর্ট আসে। হেডকোয়ার্টার গেলে পরে এরকম রিপোর্ট পাই। 3 মাস পর আমাকে বলে যে আপনার এই রিপোর্ট, আপনি তো ভালো না। এই কথা বলার পরে আবার আমি হেডকোয়ার্টারে বরাবর আবার একটা অভিযোগ করি। এই যে আপনি অভিযোগগুলো করছেন, বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, এগুলো আপনাকে বুদ্ধি দিচ্ছে কে? এগুলা বুদ্ধি দিচ্ছে বলতে কি যে আমার বুদ্ধি দেওয়ার মতো লোক নাই। আর একটা জিনিস যে পরিস্থিতি, যে কেউ কোথাও মিশলে তো অনেকেই বলে যে এভাবে যাও বা এইভাবে যাও, লোকে পরামর্শ দেবে। ওই সময়টাতে আপনাকে যে পরামর্শ যেটা দিচ্ছিল সেটাই আপনি শুনছিলেন? হ্যাঁ, শুনছিলাম। তারপরে বরাবর অভিযোগ দিলে আমার মামলার অভিযোগের 17 দিনের পরে আমাকে ডাকে তদন্তকারী অফিসার, সরাসরি ডাকে ফোনে। ডাকার পর আমার কাছ থেকে সব স্টেটমেন্টের কথাবার্তা শোনার পর আমাকে বলে আপনার বাসা কোথায়। তারপর আমি বলি যে আমার বাসা হেমায়তপুর। উনি বলে যে আপনার বাসায় আমি তদন্ত করতে যাব। আচ্ছা। তারপর একটা তদন্ত দিন তারিখ ঠিক করে উনি আমাকে ফোন দেয়, বাসার ঠিকানা নেয়, নিয়ে তদন্তকারী অফিসার যায়। যাওয়ার পর আমার বাসার ঠিকানা মতো তদন্ত করে কাজী অফিসে যায়, স্থানীয় যে কাজী অফিসে যা দেখে যে কাবিলনামাটা ঠিক আছে কিনা বা সরকারি কাজী কিনা, এরকম সবকিছু দেখার পরে এলাকার লোকজনের কাছে শুনে যে আসলে ওনারা স্বামী স্ত্রী ভাবে এতদিন ছিল কিনা, ওনারা স্বামী স্ত্রী কিনা, বা উনি পোশাকে এখানে আসছিল কিনা, বা উনি এখানে ছিল কিনা, এরকম সবাই স্টেটমেন্ট দেয় হ্যাঁ আসছিল, বা আমার বাড়িওয়ালা বলে যে হ্যাঁ এতদিন ভাড়া আছে আমার বাড়িতে থাকার পরে। তারপরে ওটা নিয়ে উনি তদন্ত করে বিভাগীয় মামলা হয় ওনার বিরুদ্ধে, সঠিক তদন্ত বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হওয়ার পরে উনি তখন থাকে, পরে আমাদের জেলায় পাঠাই দেয়, নীলফামারী জেলার পাঠাই দিলে উনি নীলফামারী জেলায় আর কি 14 সালের 5 মাসে যায়, থেকে চলে যায়। যাওয়ার পর ওটা আর কি বিভাগীয় মামলাটা রুজু করে না, এতদিন ওই অবস্থায় ফেলাই রাখছে, রুজু করে না। তারপরে বিভাগীয় মামলার হচ্ছে যে আমি স্যারের কাছে গেছিলাম, স্যার মামলাটা রুজু করে না। তারপর স্যারের কাছে গেছিলাম, ওনার কাছে যা বলার পর স্যারকে ফোন দিছে, তারপর মামলাটা রুজু করছে। মামলার যে আমার যে জেলায় যে তদন্তটা, ওটা আর কি শেষ পর্যায়ে চলে আসছে। এখন ওটা শেষ পর্যায়ে চলে আসছে। এখন পর্যন্ত যে ওনার সাথে আমার বিয়ে হইলো, এত কিছু হইলো, বা ওই যে আহাদুল ইসলামের কাবিলনামা বা আহাদুল ইসলামের কাগজপাতি, এটা নিয়ে আমি মাঝখানে যখন বুঝতে পারলাম যে রোব আমাকে বিয়ে করলো, আবার তালাক দিল, কি জন্য তালাক দিল বা হঠাৎ করে বিয়ে করলো, তারপরে আমি জানতে পারি যে আহাদুল ইসলাম এর যে কাবিলনামাটা, ওই উকিলকে আমি মানে উকিলে কিন্তু কাবিলনামাও দিছে এবং এফিডেভিটও দিছে। উকিল থাকে আপনার ইয়াতে আশুলিয়ায়। উকিলের কাছে যাই, উকিলের কাছে যাওয়ার পর আমি বলি যে ভাই আমার তো কাবিলনামার নকলটা হারিয়ে ফেলছি, আমাকে একটা কাবিলনামা দেন, একটা নকল তুলে দেন। তাহলে উকিল আমার কাছ থেকে 1000 টাকা নেয়। এটা হচ্ছে যে 14 সালের 1 জানুয়ারিতে। আচ্ছা, 1000 টাকা নেয়। 1000 টাকা দিতেছে, আমি আরো 1000 টাকা দিই যে আমার তাড়াতাড়ি লাগবে। তখন উকিল আমাকে ওই 2000 টাকা দিলে পরে ও বলে যে এই যে কাবিলনামা নাও। যখন আমাকে কাবিলনামাটা দেয় তখন আমি বলি যে আমি যে কাবিলনামা আপনি আমাকে দিলেন আর স্টাম্পও আপনি দিচ্ছেন, তা আমি যে কাবিলনামায় সই দিছি ভলিউমে, এটা আমাকে একটু দেখাইতে হবে। তার আগে হচ্ছে যে আমি আবার ইসলামপুর ঠিকানায় গেছিলাম। ইসলামপুর ঠিকানায় কিন্তু আমি কাবিলনামাটা খুঁজছি ওই ঠিকানায়। তো ইসলামপুর ঠিকানায় কোনো কাজী অফিস নাই, ওই ঠিকানায় কোনো কাজী অফিস নাই। তা ইতিপূর্বে আমার সাথে সাংবাদিকের সাথে দেখা হয়েছে, সাংবাদিকও কিন্তু এরকম কাবিলনামা নিয়ে ঘুরতেছে, একটা মেয়ে সহ। তা আমাকে বলতেছে আপনাকে যে স্টাম্পটা দিচ্ছে, এভিডেভিটটা কাবিলনামা দিচ্ছে, তাকে আপনি চেনেন? আমি বলছি হ্যাঁ চিনি। তা আপনি এভাবে যে তাকে টাকা দেবেন এবং এভাবে আপনি বলবেন যে আমার কাবিলনামার ফটোকপি দাও। তা কাবিলনামার ফটোকপি দিলে আপনি তখন বলবেন যে আমি কোন ভলিউমে সই করছি, আমাকে সইটা দেখাও। তা আমি ওই ছেলে কিন্তু আমাদের গ্রামের ছেলে, পাশাপাশি আমাদের গ্রাম। তা আমি বললাম শুন ভাই, আমি যে সই দিচ্ছি স্টামে বা কাবিলনামায় সই দিচ্ছি, আমাকে একটু দেখাও। স্টামের সইটা আমার ঠিক আছে, আমি সই দিছি, আর কাবিলনামার সইটা আমাকে একটু ভলিউম দেখাইতে হবে। তখন ওই সুমন আমার হাত পা ধরছে, ধরার পর কান্দাকাটি শুরু করে দিছে যে দেখো আসলে আমি এটা ভুয়া কাবিলনামা তোমাকে দিছি। কেন দিছেন? আমাকে টাকা দিছিল।
টাকা দিয়েছিল, টাকার বিনিময়ে আমি এই কাজটা করছি, আমি এটা তোমাকে ভুয়া কাবিলনামা দিছি। যখন এই কথা বলে তখন আমাকে আবার সুমন আবার 1 লাখ টাকার প্রলোভন দেখায় যে তুমি এটা কেস মামলা করো না, কাউকে বললো না, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। তাহলে আমি ওর কাছে ওই দিন বৃহস্পতিবার ওর কাছে বলছি আমি কালকে আসবো। পরে আমি আশুলিয়া থানায় যাই, আশুলিয়া থানায় যাই ওসি স্যারের সাথে কথা বলি যে স্যার আমার এরকম একটা ভুয়া কাবিলনামা এখানকার এক উকিল করছে। পরে ওসি স্যার আবার 2 জন এএসআই, একজন কনস্টেবল দেয় সিভিল পোশাকে দিলে, পরে ওই সুমনকে নিয়ে আসে থানায়। নিয়ে আসার পর সুমনকে 2 ঘন্টা মাইটডাং করার পর সুমন স্বীকারোক্তি দেয় এবং স্টামের উপর লিখিত দেয় যে আমি ভুয়া বিয়ে করাইছি, ভুয়া কাবিলনামা, রেজিস্টারিও ভুয়া কাবিলনামা, মানে এগুলো আর কি বলে যে কাবিলনামা যত কাগজপাতি আছে সবই 2 নম্বর করছি আমি, মানে ও স্বীকারোক্তি দেয়। কিন্তু এর সাথে যখন সুমনকে মাইটডাং করে, সুমনের বউ আহাদুল ইসলাম এবং রৌবের সাথে যোগাযোগ করে, আমার সামনে যোগাযোগ করে যে এরকম আপনাদের কারণে আমার স্বামী ধরে নিয়ে আসছে, আমার স্বামীকে মাইটডাং করতে আসছে। তখন রৌব এবং আহাদুল ইসলাম বলে যে আপনার স্বামী বলে না, ওর ভুল স্বীকারোক্তি দিতে, আমাদের নামধান না বলে। আমি কিন্তু এটা কথা সুমনের বউয়ের কাছ থেকে শুনতে পারি, মানে সুমনের বউ আমার পাশে আছে, সুমনের বউ যে ফোনে কথা বলতেছে আমি কিন্তু শুনতেছি। মানে ওর তো মাথার টেনশন, ওর স্বামীকে দিকে মাইটডাং করতেছে, ও কিন্তু ডাবল স্পিকার দিছে, দিয়ে কথা বলতেছে, কিন্তু স্পিকার কমে দেয় নাই, আমি কিন্তু শুনলাম কথাগুলা। তারপরে এই অবস্থায় পরে তো আমি জানতে পারলাম যে রৌব আর আহাদুল ইসলাম এটার সাথে জড়িত। পরে রৌবকে এভাবে আমি একটা অভিযোগ দিচ্ছি, অভিযোগে আমার কোনো কাজ হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে বিভাগীয় মামলা চলছে, নারী শিশুর মামলা করছি আমি কোর্টে। নারী শিশুর মামলা যেদিন আমাকে মাইটডাং করছে, মাইটডাং করার পর ওই দিনে উনি দেখাইছে ডিউটি অফিসার, মামলার যে তদন্ত দিছিল, হ্যাঁ ওই দিন জুডিশিয়াল তদন্ত দিছিল, ওই দিন উনি দেখাইছে যে উনি ডিউটি অফিসার ছিল। আমার মামলাটা খারিজ হয়ে যায়, মানে খারিজ বলতে যে এখনো নারাজি করি নাই, 18 তারিখ জানুয়ারির 18 তারিখে নারাজি শুনানি আছে। এই অবস্থায় এখন বর্তমান যে রোগ আমার এই আহাদুল ইসলামের সাথে এটা এই যে কয়েকদিন আগে যে আমাদেরকে ডাকছিল মামলাতে, এই যে তদন্ত করছে যে বিভাগীয় মামলাটার, ওই ছাড় ডাকছিল, ডাকার পর ওখানে রোগ বলতেছে যে স্যার ওই আহাদুল ইসলামের জীবনটা সে ধ্বংস করছে। স্যার তখন উত্তর দিল যে কিভাবে একটা মেয়ে ওর জীবনটা ধ্বংস করলো, ও তো মামলার আসামি, ও কোনোদিন ধরাই খাইল না। আচ্ছা, মামলার আসামি, সে কোনোদিন ধরা খাইল না, তার কোনো জেল হইল না, হাজত হইল না, সে বাবুর মতো আছে, আবার তুমি বলতেছো যে তার জীবনটা শেষ করে দিছে, এটা কেমন কথা বলতেছো? তারপর আমার সাথে উনি এগুলো কথাবার্তা বলার পরে যে আমি বুঝতে পারলাম আর কি পরে যে স্টাম্প সবকিছু মিলিত ভাবে যে আহাদুল ইসলাম এবং রোগ আমার জীবনটার এরকম অধঃপতন আছে। এখন রোগ এলাকায় বিভিন্ন রকম ভাবে মানুষকে বলতেছে যে একটা মেয়ের 4টে স্বামী হয়, এ মেয়ে খারাপ। মানে আমার এলাকায় আমাদের ফ্যামিলিতে আমার যে আমার দাদার যে বাবা আছে উনিও একজন, আমার দাদু একজন, আমার বাবাও একজন, আমার ভাইও একজন করি আমরা সদস্য। মানে আমরা কারো কাছে কিছুই বলতে পারি না। এখন বর্তমানে এই বিষয়টা আমার বাড়িতে কিছুটা জানাজানি হয়ে গেছে যে পুলিশের লোকজন যায়, কথাবার্তা বলে, যে নোটিশ টুটিশ আসে, তখন আমার বাবা মা জানে, কিন্তু বাবা মা কখনো জিজ্ঞাসা করে না যে কি হাতে কি হলো বা এরকম হচ্ছে কেন, মানে কেউ কিছু জিজ্ঞাসা করে না, বা আমিও কাউকে বলি না। আবার বললে তো আমাকে কেউ সাহায্য করার মতো আমার পাশে নাই, যে আমাকে এই কথা দিয়ে সাহায্য করবে বা আমাকে এই জায়গাটা দিয়ে সাহায্য করবে, এরকম কেউ নাই। আর আমি এত জায়গায় যে অভিযোগ করলাম বা মামলা করলাম, এগুলোরও কোনো বিচার পাচ্ছি না। এগুলোর আপনি কোনো বিচার পাচ্ছেন না? আপনাকে যখন এভাবে বলা হলো, জিজ্ঞেস করা হলো, তখন আপনার কাছ থেকে কোনো ধরনের তারা কোনো বিচার দেয়নি শেষ পর্যন্ত? লাস্ট আপনার সঙ্গে এই মামলার কার্যক্রম কবে হয়েছে? লাস্ট ওই যে বিভাগীয় মামলা যে চলছে, বিভাগীয় মামলা কত তারিখে, কত সালে? হ্যাঁ এই সালে যে 8 তারিখে ছিল। কোন মাসের 8 তারিখ? ডিসেম্বর মাসের 16 তারিখে আমাদের তারিখ ছিল। গত ডিসেম্বর মাসে? হ্যাঁ, ডিসেম্বর মাসে আমার তদন্ত অফিসার ডাকছিল। তবে মামলা আর কি তদন্ত চলছে, আরো ডাকবে কিনা জানি না। এখন বর্তমান যে কোর্টে যে মামলাটা করছি, এটার মামলার কোনো আমি বিচার পাই নাই। যে আমাকে মাইটডাং করছে এটা সত্য, বা আমার সাক্ষী প্রমাণও আছে। সে বলছে যে ও ডিউটি অফিসার ছিল। তারপরে আমি এখন স্ত্রীর অধিকার যদি করতে যাই, যে আমি তো কোনো তালাকনামা পাই নাই, কোন ডিপোসের কাগজ পাই নাই। সে যদি আমি ওর থানা যাই, থানা গেলে ওর থানার বলে আমাকে ফেন্সি দিয়ে চালান দেবে, বিভিন্ন 54 মামলা দিয়ে চালান দেবে, বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি দেখায় যে আপনি এখানে আসবেন না। হ্যাঁ, আর সে দিব্যি ডিউটি করতেছে, বা আমি কোথাও কোন রকম বিচার পাচ্ছি না। যে বিভাগীয় মামলা চললে যে পানিশমেন্ট হয়, বা নারী শিশুর মামলা হলে যে পানিশমেন্ট হয়, এরকম কোনো কিছুই নাই। মানে উনি ওনার মতো ডিউটি করতে আসছে, এদিকে আমি দৌড়াচ্ছি। মানে এরকম যে আমাকে এত কিছু যে আমার জীবনের ঘটনা হলো, বা আমার স্বামীর সংসার সবকিছু ধ্বংস করলো, আমার এখন বর্তমান কোনো সংসার নাই। তবু যে আপনার বর্তমান সময় কিভাবে কাটে, আপনি কোথায় আছেন, কি করছেন, আমরা একটু শুনি।
আমি তো এতদিন ঢাকায় ছিলাম, এত সময় ঢাকায় ছিলাম। 14 সালের এই 1 মাস আগে আমি নভেম্বর মাসে চলে যাই বাড়িতে, গ্রামের বাড়িতে। আমার মেয়ের বয়স এখন 7.5 বছর বয়স। এখন মেয়েটার মেয়ে স্কুলে ভর্তি করাইছি। এখন ওই আমাকে অনেক ভয় ভীতি দেখায়, আমার মেয়ে নিয়ে যাবে স্কুল দেয়া, আমাকে ভয় ভীতি দেখায়, আমাকে বিভিন্ন রকম লাঞ্ছিত করবে, আমার সে ঠিকানা জানে, আমি যে কোথাও অন্য কোথাও বাসা নিয়ে থাকবো, এরকমই কিছু নয়। পরে আমি চাকরি করছিলাম, চাকরি বাকরি বাদ দিয়ে এখন বর্তমান গ্রামের বাড়িতেই আছি। গ্রামের বাড়ি নীলফামারীতে বাচ্চা নিয়ে আর কি থাকি। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে তহুজার জীবনের গল্প। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, একটা গান শুনবো এবং তারপর আবারও ফিরে আসবো। অনেকেই আজকে বিরক্ত হয়েছেন কারণ প্রচুর পরিমাণ আমরা টুট বা মিউট শব্দ ব্যবহার করেছি আমাদের এই আজকের এই গল্পে। কারণ বিশেষ কারণ ছিল, বিশেষ কারণটা হচ্ছে এটাই যে এখানে আসলে একজন মানুষকে কেন্দ্র করে পুরো একটি প্রতিষ্ঠানের উপর আমরা ব্লেম দিতে পারি না, এবং আমাদের হিউম্যান সাইকোলজিতে অনেক সময় আমরা সেই জিনিসগুলো ঠিকমতো ভালো করে বুঝে উঠি না। একজন মানুষের কারণে আমরা পুরো প্রতিষ্ঠানকে অনেক সময় ব্লেম দিয়ে দিই, যে কারণেই আমাদের প্রতিষ্ঠানের নামগুলো এবং অনেক সময় আমাদের অনেক কিছুই হাইড করতে হয়। আমরা আসলে কাউকে ব্লেম দেওয়ার জন্য, কাউকে অ্যাকিউজ করার জন্য হ্যালো 892 উপস্থাপন করি না। যার জীবনে ঘটনাটা ঘটে যায় সেখান থেকে আমরা শিক্ষা নেবার চেষ্টা করি। সেই অর্থে আমার মনে হয় পুরো গল্পটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আসলে কিছু শব্দ অনেক অনেক জায়গাতে মিউট ব্যবহার করা হয়েছে এবং সেটা আসলে একটি বিশেষ প্রতিষ্ঠান, এবং সেই বিশেষ প্রতিষ্ঠান কোনোভাবেই দায়ী নয়। সেই প্রতিষ্ঠানের কোনো একটি ব্যক্তি হয়তো বা দায়ী অথবা দায়ী নন, আমরা যেহেতু প্রুফ করতে পারিনি তহুজার কথা অনুযায়ী, সেই কারণেই আমরা এই আমাদের হ্যালো 892 বা এবিসি রেডিওর এথিক্স পলিসি থেকে আমরা এই শব্দগুলোকে মিউট করেছি। আশা করছি আমাদের শ্রোতারা যারা আছেন তারা সেটা বুঝবেন। ওকে, আপনারা যেসব কমেন্টস করেছেন ফেসবুকে সেগুলো নিয়ে, আপনারা এই মহিলাটিকে দেখতে চাইলে, আমাদের এই বোনটিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের সঙ্গে রয়েছে। এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি। যারা কমেন্টস করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সাব্বির খান লিখেছে, একটা মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে দামি, বাইরের মানুষগুলো যাতে তার দিকে কুরুচিপূর্ণ কথা না বলতে পারে সেই দিকটাই ভাবা বা ভেবেছেন হয়তো বা কিছু একটা লিখেছেন এরকম। এম রিপন হাসান লিখেছে, ওদের মতো মানুষের জন্য পুরো মানব জাতির বদনাম হয়। এম শামীম খান লিখেছে, ভাই খুব খারাপ লাগছে, এক্সেপশনাল ওসমান নামের আগে এক্সেপশনাল লাগিয়ে নিয়েছেন। আচ্ছা যাই হোক, আরে তাই খুব খারাপ লাগে ওনার গল্প হুনি বা কিছু একটা আঞ্চলিক ভাষায় আপনি লিখেছেন। আমিনুর ইসলাম নীরব লিখেছে, সিসিসি এত বোকা মহিলা দুনিয়াতে এখনো আছে। বোকা আসলে না, আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে বোকা, যদি খুব চালাক মানুষের পাল্লায় পড়ি। খুব চালাক মানে আপনার তুলনায় খুব চালাক। আসলে উনি যেটা হয়েছে, উনি হয়তো বলবেন একটু পরে কমেন্টস এর জায়গাতে, যে লেখাপড়া না শেখাটা আসলে মানুষের জীবনে কত বড় ভুল। সাবরিন ইসলাম লিখেছে, অফিসারের নামটা ফ্ল্যাশ করলেন না কেন, সবাই তাকে চিনুক। সবাই অফিসারের নামকে চিনিয়ে দেয়া বা অফিসারকে ধরা বা কোনো প্রতিষ্ঠানকে অ্যাকিউজ করা কিন্তু আমাদের হ্যালো 892 কিংবা রবিবারে যে অনুষ্ঠানটি প্রচারিত হয় সেটা কারোরই মানে কোনো কিছুরই উদ্দেশ্য থাকে না। আমাদের মূল মেসেজটা থাকে হচ্ছে যে যার জীবনে ঘটনাগুলো ঘটে গেল বা যেই জীবনের গল্পটা আপনি শুনছেন সেখান থেকে আসলে আপনি কি নিতে পারলেন। হ্যাঁ, ওই কাউকে অ্যাকিউজ করা, কাউকে ধরিয়ে দেয়া, এটা একটা ক্রাইম শো না, বা এটা একটা ওই ধরনের অনুষ্ঠান না যে আমরা ক্রাইমের পিছু পিছু যাবো সেটাকে উদ্ঘাটন করবো। নট লাইক দিস, ইটস আ লাইফ স্টোরি। এবং লাইফের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেপে গিয়ে প্রমাণ করা সম্ভব না, কারণ একজন মানুষ যখন জীবনের গল্প বলেন সেই শৈশব থেকে বলা শুরু করেন। আমরা টাইম মেশিনে চলে শৈশবে গিয়ে ওই ঘটনাকে প্রুভ করতে পারবো না, হয়তো অন্য কোনো রাস্তা আছে প্রুভ করার, বাট আমরা সেটা করতে চাই না, বিকজ এটা আমাদের শোর উদ্দেশ্য না। আমরা আসলে যেটা বলতে চাই যে একজন মানুষের কমপ্লিট লাইফ স্টোরি, এটা আপনাকে কতটা ইনফ্লুয়েন্স করছে ইন এ গুড ওয়ে। ওকে, সাইলেন্ট হার্ট আকাশ লিখেছে, জীবন অনেক কঠিন, জীবন আসলেই অনেক কঠিন, এবং একইভাবে জীবনটা আসলে অনেক বেশি সহজ যদি আমরা সহজ করে ভাবতে পারি। ওকে, কি বলার আছে আপনার লিসনারদেরকে? আপনি লিসনারদেরকে কি বলতে চান যারা এত এত কমেন্টস করেছে? কি বলবো, আমি বলতে চাচ্ছি যে আসলে আমার জীবনে যেগুলা হয়েছে, জানি না আমার কতটুকু ভুল আছে কিনা, এটা আমি নিজেও বুঝতে পারতাছি না, বা আমার ভুল আমি বুঝি যে একটা, যে আমি যে স্টাম্পটায় সই দিছিলাম এটাই আমার ভুল, এটাই আমার জীবনের কাল। এই একটা ভুলের কারণে যে আমার জীবনটা এত ধ্বংস হয়ে যাবে এটা কখনো কল্পনা করতে পারি নাই। লেখাপড়া জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে বুঝতেই পারি হ্যালো 892 থেকে। প্রিয় শ্রোতা, লেখাপড়া প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মানুষকে বোকা বানানো, লেখাপড়া জানা মানুষকে বোকা বানানো যায়, কিন্তু আমি লেখাপড়ার কারণে আমার এই পজিশন যে আমি যদি শিক্ষিত হলাম হয় তাহলে হয়তো বা স্টাম্পটা খালি স্টাম্পে সই করলাম না হয়,
বা ইসলামী কিছু লেখা থাকলে পড়ি, সই করলাম হয়। কিন্তু জানি না, আমি এতটাই বুঝতেই পারি নাই যে ইসলামটা সই করলে আমার জীবনে এতগুলো ঝড়নামি আসবে, আমার স্বামীর ছোটা হারাবো আমি। আমার স্বামীর সংসারে কখনো আমার স্বামী, আমি বাইরে ছিলাম, দেশে ছিলাম, কখনো আমাকে কষ্ট দেয় নাই বা কখনো আমার সাথে খারাপ ব্যবহার বা আমাদের কোনো খারাপ আচরণ হয় নাই। আমার একটা সন্তান, আজ সন্তান বাবা বলেই ডাকতে পারতেছে না বা বাবাকে দেখতে পারতেছে না। আবার জীবনে এরকম যারা কালারি দিয়েছে, আমি কোনো বিষের পাইতেছি না। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের তহুজা এবং তহুজার জীবনের কি বলতে পারি আমরা, যে কমপ্লিট লাইফ স্টোরি, ইনকমপ্লিট অফকোর্স। এবং তহুজার কথা নয় আমাদের আজকে পর্যন্ত এখানেই থাকলো।